আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সকলকে অনেক, অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমি শাহাদাত। আজকে আমরা আ ডক্টর টিভি প্রকাশিত একটি ভিডিওকে রিভিউ করব। আ নিউট্রি টক নামে তাদের একটি অনুষ্ঠান হয়। তার ১৬৩ তম পর্বে আ আলোচনা করতে এসেছিলেন পুষ্টিবিদ আক্তারুন নাহার আলো। তো তিনি বারডেমের আম আ প্রধান পুষ্টিবিদ ছিলেন একটা দীর্ঘ সময় ধরে। তো আ প্রাক্তন আ প্রধান পুষ্টিবিদ বারডেম আরকি। তো তিনি ডায়াবেটিস নিয়ন্ত্রণে খাদ্য তালিকা বাছাইয়ের কৌশল সম্পর্কে এখানে আলোচনা করছিলেন। তো উনার এই ভিডিওটাকে শুনবো, দেখবো এবং আ কেটোজেনিক খাদ্য অভ্যাসের দৃষ্টিকোণ থেকে আ বিষয়গুলোকে উনার তথ্যগুলোকে যাচাই করব বা শুধু কেটোজেনিক খাদ্য অভ্যাসের ভিত্তি থেকে নয় বরং আ বৈজ্ঞানিক এই ডায়াবেটিস রোগ, আমাদের খাদ্যাভ্যাস এই সমস্ত বিষয় নিয়ে বিজ্ঞান সর্বশেষ যে তথ্য আমাদের দিয়েছে, সেই তথ্যের ভিত্তিতে আমি খানিকটা আলোচনা করার চেষ্টা করব। তো চলুন তাহলে দেরি না করে শুরু করি। কোথায় প্লে বাটন কোথায় গেল? একজন স্বনামধন্য পুষ্টিবিদ আক্তারুন নাহার আলো, প্রাক্তন চিফ নিউট্রিশন অফিসার এবং বিভাগীয় প্রধান নিউট্রিশন বিভাগ, বারডেম জেনারেল হাসপাতাল এবং বর্তমান সভাপতি ডায়াবেটিস নিউট্রিশনিস্ট সোসাইটি অব বাংলাদেশ। দর্শক, আমরা সরাসরি আমাদের অতিথির কাছেই চলে যাচ্ছি। আসসালামু আলাইকুম ম্যাডাম, কেমন আছেন? তো চট করে একটু যদি শুরুতেই বলে নিই, উনি একজন নিউট্রিশনিস্ট এবং অত্যন্ত স্বনামধন্য একজন নিউট্রিশনিস্ট। অথচ যদি উনার দিকে তাকিয়ে দেখেন তাহলে কিন্তু দেখে হঠাৎ করে উনাকে কেউ নিউট্রিশনিস্ট বোধহয় ভাববেন না। মানে একজন মানুষের এই যে সমস্যাগুলো সাধারণত আমাদের দেশে মেটাবলিক যে সমস্যাগুলো দেখা দেয়, উনার আ দিকে তাকিয়েই আমি তার কিছু লক্ষণ আসলে দেখতে পাচ্ছি। ওজন খানিকটা যেন বেশি, তারপরে ত্বক যেন খানিকটা আ যখন ক্লোজ আপ আসবে ক্যামেরাতে দেখবেন যে ত্বক যেন খানিকটা ওই যে ঝুলে পড়া বা দেহ ইনফ্লেমড হয়ে থাকলে, প্রদাহ দেহে বেশি থাকলে যেমন ফুলে, ফুলে থাকে, পানি দেহে আটকে থাকে সেরকম কতগুলো লক্ষণ উনার দেহে দেখা যায়। কণ্ঠস্বর শুনে খানিকটা মনে হয় যেন আম ওই থাইরয়েডের সমস্যা থাকলে অনেকের যেমন কণ্ঠস্বর একটু পরিবর্তিত হয়ে যায়, খানিকটা সেরকমের একটা লক্ষণও রয়েছে। তো একজন পুষ্টিবিদ হয়ে অ্যাম যদি স্বাস্থ্যের এই অবস্থা হয় তাহলে একটু ব্যাপারটা ভীতিকর। কিন্তু আম আ বিষয়টা পুষ্টি দিয়ে সব সমস্যার সমাধান তো করা যায় না আসলে কিন্তু এবং সঙ্গে আবার কারো, কারো জেনেটিক কিছু রোগ ব্যাধি থাকে। তো সেজন্য পুরোপুরি আমি সেদিকে বা উনার পুষ্টি শিক্ষার কারণেই বা পুষ্টি উনি যথাযথ অনুসরণ করতে পারছেন না বলেই সমস্যা হচ্ছে এই দাবি পুরোপুরি করব না। কিন্তু একজন পুষ্টিবিদ আম হিসেবে একজন পুষ্টিবিদের হিসেবে আমরা মানে যেরকম চিত্র আশা করি, একটা পুষ্টিবিদ থেকে যেরকম আশা করি, উনাকে চট করে দেখে আমার সেরকম মনে হয়নি। কেমন আছেন? ভালো আছি। ম্যাডাম, আপনাকে অনেক শুভেচ্ছা আমাদের অনুষ্ঠানে আসার জন্য। আমরা আজকে আলোচনা করব ডায়াবেটিস নিয়ন্ত্রণে খাদ্য তালিকা বাছাই এ ব্যাপারে। তো ম্যাডাম, প্রথমেই প্রশ্ন থাকবে, খাদ্য বাছাইয়ের ক্ষেত্রে রোগীরা সাধারণত কোন কোন ভুলগুলো করে থাকে? ডায়াবেটিস যখন ধরা পড়ে, মানে আমি টেস্ট করলাম, ডায়াবেটিস ধরা পড়লো, তখনই রোগীদের মধ্যে একটা মানসিক যন্ত্রণা তৈরি হয়। কি যন্ত্রণা? যে আমি এটা খেতে পারবো না, ওইটা খেতে পারবো না, আজকে থেকে আমার খাবার বন্ধ। মানে এসব নানান বিষয় নিয়ে তারা মানসিক দিক দিয়ে ভীষণ কষ্টে থাকে। এই ক্ষেত্রে ডায়াবেটিস রোগটা ধরা পড়লে রোগীর সবথেকে বড় চিন্তা হচ্ছে যে, "আমি খেতে পারব না।" এটা সাধারণত হয় না। কিন্তু উনার মুখেই শুনলেন যে উনি মনে করেন যে লোকে এইটাকেই প্রধান দুশ্চিন্তা হিসেবে দেখে। মূল দুশ্চিন্তা টাইপ 2 ডায়াবেটিস যাদের ধরা পড়ে অথবা টাইপ 1 ডায়াবেটিসও সেটা হচ্ছে যে আমাকে বাকি জীবন এই অসুখটাকে ম্যানেজ করে চলতে হবে এবং এই অসুখটাকে ঠিক মতন ম্যানেজ করতে না পারলে আমার বিভিন্ন অঙ্গের ক্ষতি হবে। আমার আ হৃদরোগ হবে, কিডনি নষ্ট হতে পারে, ব্রেইনের সমস্যা হবে, চোখের সমস্যা হবে ইত্যাদি। তো ডাক্তাররা যেমন সহজ ভাষায় বলেই দিতেন যে ডায়াবেটিস হচ্ছে সর্বরোগের মা। অর্থাৎ ডায়াবেটিস যার থাকবে তার দেহে আরো অনেক অসুখ হবে। তো যদিও এই তথ্যগুলিও খানিকটা ভুল তথ্য কিন্তু এই কথাগুলোই উনারা আ আমাদেরকে সাধারণত বলে থাকেন। সাধারণ মানুষের মধ্যে সেই একটা ধারণাই রয়েছে ডায়াবেটিস রোগ সম্পর্কে এবং সেজন্যে সবাই ১ম এ চিন্তা করেন ওই স আ স ওই দিকটা যে আমি তো অসুস্থ হয়ে গেলাম এবং বাকি জীবন আমাকে অসুস্থ থাকতে হবে।
শুধু খেতে পারবো না এই ভাবনাটা আ খুব পেটুক কেউ হলে হয়তো করেন। কিন্তু আ সকলেই সাধারণভাবে করেন বা ১ম এই এই চিন্তাটা করেন এটা আমার কাছে যৌক্তিক মনে হয়নি। কিন্তু যখন আমরা নিউট্রিশনিস্টরা তাদের সাথে আমাদের কাছে যখন আসে, যখন তাদেরকে আমরা বুঝিয়ে বলি, আপনি এই খাবারটা খাবেন, এটা কম খাবেন, এটা বাদ দিবেন, তারপরে তারা কিছুটা আশ্বস্ত হয়। তাদের মানে একটা ধারণা ডায়াবেটিস মানে সব খাবার বাদ। এটা কিন্তু একটা ভুল ধারণা। সব খাবার কিন্তু বাদ না। সুতরাং তাদেরকে আমাদের যে খাবারের যে বিরাট একটা ভান্ডার আছে সেখান থেকে বেছে খেতে হবে। কোনো খাবার বাদ দিতে হবে, কোনোটা কম খেতে হবে, কোনোটা অনেক বেশি খাওয়া যাবে। তো ম্যাডাম, ডায়াবেটিস রোগীদের জন্য আদর্শ দৈনিক খাদ্য তালিকা কেমন হওয়া উচিত? আদর্শ যে খাদ্য তালিকার এটা হলো মানে প্রত্যেকটা দেশের যে ফুড হ্যাবিট যেটা আমাদের যে খাদ্যাভ্যাসটা উপরই নির্ভর করবে একটা আদর্শ তালিকা। এই কথাটা আমি উনার সঙ্গে একেবারেই একমত নই এবং আম এই কথাটা আসলে সঠিক কথাও নয়। আমি অ্যা এটার স্পিড খানিকটা বাড়িয়ে দেওয়া যায়? আ না, স্পিডের অপশনটাকে সরিয়ে দিয়েছে হতচ্ছাড়ারা। আ এখন তো যে কারণে উনার এই কথার সঙ্গে একমত হতে পারলাম না যে, বিভিন্ন দেশের যে খাদ্য অভ্যাস তার উপরে ভিত্তি করে আমাদেরকে এখন ঠিক করতে হবে। আম খাদ্য অভ্যাস যেই দেশের যেরকমই হোক, অসুখটা যদি এমন হয় যে এই অসুখে আপনি একটা বিশেষ খাবার খেতে পারবেন না, তাহলে আপনি যে দেশের মানুষই হন, সেই খাবারটা আপনি খেতে পারবেন না। এবং রোগীকে সে কথা আমাদের পরিষ্কার বলে দিতে হবে। তো যেমন ধরুন যাদের অ্যাম বাদাম খেলে অ্যালার্জি হয়, তারা বাংলাদেশে হন আর আমেরিকাতে হন বা অস্ট্রেলিয়াতে হন বা ইউরোপের কোনো দেশে হন, বাদাম তারা খেতে পারবেন না। তাদেরকে বলে দিতে হবে যে আপনারা বাদাম খাবেন না। তো আ কোনো দেশের লোকেরা যদি এরকম হয় যে তারা সকালে মানে সারাদিন ওই বাদামই তাদের প্রধান খাবার এবং সেইখানের একজন মানুষ বাদাম অ্যালার্জিতে আক্রান্ত, তখন আমরা কি বলব? তাই বলে মানে দেশে যেহেতু সবাই বাদাম খায়, সেজন্য এই লোকটাকেও বাদাম খেতে বলব? না, বলব না। কারণ হচ্ছে তার শরীরে যে সমস্যা, সেই সমস্যা বাদামের সঙ্গে যায় না। তাকে অন্য খাবার খেতে হবে। তো উনি যখন কথাটা শুরু করেন এইভাবে যে, আমাদের দেশে বা কোনো একটা দেশে যেই খাবারগুলো সাধারণত মানুষ খায়, তার উপর ভিত্তি করেই খাদ্যাভ্যাস করতে হবে। সেটা আ রোগীর এই যে অসুখটা, সেই অসুখের জন্যে সর্বোত্তম যে চিকিৎসা, সর্বোত্তম যে অ্যাম পরামর্শ তা নাও হতে পারে। ঠিক আমরা এটাকে আদর্শ তালিকা বলি না। আমরা বলি আপনার চাহিদা মতো খাবার আপনি খাবেন। সেইভাবে আমরা তালিকাটা করে দেই। এবং তালিকাটা আমরা যখন করি তখন তাদের খাদ্যাভ্যাসটা আমরা দেখি। অনেক সময় দেখা যায় যে সকালের নাস্তায় কেউ রুটি খান, কেউ ভাত খান, কেউ এমনকি পান্তা ভাত খান। হুম? কেউ আবার দেখা যাচ্ছে খিচুড়ি খান। আমরা আগে তার খাদ্যাভ্যাসটা জেনে নেই। জেনে নিয়ে তার মনের মতো একটা তালিকা করে দেই। তো সেটাই একটা সমস্যা আসলে। কারণ অ্যা অসুখটার উপর ভিত্তি করে আমাদেরকে সমাধান দিতে হবে। এখন সেই সমাধানের পথ খুঁজতে গিয়ে যদি আমাদেরকে রোগী কি পছন্দ করে, কি পছন্দ করে না, সেই বিষয়টি নিয়ে ভাবতে হয়, তাহলে তার অসুখের যে ব্যবস্থাপনা সঠিকভাবে আমরা করতে পারবো তার গ্যারান্টি কিন্তু থাকে না। তো তো আমাদের দেশে বিশেষ করে যেমন লোকে ভাত প্রচুর খায়। আমাদের প্রধান খাবার আ মানে আমাদের খাবারের মূল ভিত্তিটাই হচ্ছে ভাত সাধারণভাবে। তো এখন টাইপ 2 ডায়াবেটিক রোগীর ক্ষেত্রে তো ভাত যদি সাধারণ ভিত্তি হয় সেটা উম গ্রহণযোগ্য নয়। কারণ তার দেহে এই ভাত হজম হয়ে গিয়ে যে চিনি তৈরি হয়, তার দেহ সেই চিনিটাকে ব্যবস্থাপনা ঠিক মতন করতে পারে না। তার দেহ এখন অসুস্থ। তখন তাকে এই খাবার থেকে দূরে থাকতে হবে। কিন্তু সকলে ভাত খায়, সেজন্য এখন তাকেও আমি ভাতের ব্যবস্থা করে দেব। যদি সেটা করি, তাহলে লোকটি তো অসুখ থেকে মুক্তি পাবেন না। তো সুতরাং এই দিকগুলোকে গুরুত্ব না দিয়ে গুরুত্ব দেওয়া উচিত অসুখটাকে। তাহলে মানুষটার জন্যে সবথেকে ভালো ফল পাওয়ার কথা।
কিন্তু নিষিদ্ধ খাবারগুলি আমরা কিন্তু নিষেধই রাখি। ঠিক মানে আদর্শ বলা যায় না, এটাকে বলা হবে তার চাহিদা মতো খাদ্য তালিকা প্রস্তুত করে দেওয়া। এই তালিকা করতে গিয়ে আবার তার ওজন দেখতে হয়, তার উচ্চতা দেখতে হয়, তার কাজের ধরন, সে কি ধরনের কাজ করে, সে কি মানে কোনো একটা অফিসে কাজ করে, নাকি সে স্টুডেন্ট, নাকি সে মানে শারীরিক কোনো পরিশ্রমের কাজ করে, এগুলি সব দেখে আমরা ক্যালোরি নির্ধারণ করে একটা তালিকা প্রস্তুত করে দিই। সেটাই তার জন্য আদর্শ বলা যায় আর কি। ম্যাডাম, ডায়াবেটিস রোগীদের ক্ষেত্রে একটা বিষয় দেখা যায়, কার্বোহাইড্রেট ইনটেক করাটা আসলে কমে আসে। এক্ষেত্রে কোন ধরনের কার্বোহাইড্রেট নিরাপদ এবং কোনগুলো এড়িয়ে চলা উচিত? ডায়াবেটিস রোগটির ক্ষেত্রে কোনো কার্বোহাইড্রেটই নিরাপদ নয় আসলে। আর কার্বোহাইড্রেট খাওয়া যেহেতু মানুষের জন্যে বাধ্যতামূলক নয়, সুতরাং ডায়াবেটিক রোগী হয়ে গেলে তখনও তাকে আবার কার্বোহাইড্রেট খেতে দিতে হবে, বা আ রোগী কার্বোহাইড্রেট খেতে চাইছে সেজন্যে আমাদের বিশেষ ব্যবস্থা নিতে হবে, বা তাকে এই শর্করা খাওয়ার জন্যে কৌশল বাতলে দিতে হবে। এটা খানিকটা আমার কাছে অ্যা অর্থহীন বলে মনে হয়। কারণ যদি এই কাজ করতে গিয়ে অ্যাম সে ঠিক মতন নিয়ম মানতে না পারে, ঠিক পরিমাণ মতন খেতে না পারে, ঠিক মতন ব্যায়াম সে করতে না পারে, তাহলে তার অসুখটা খারাপ হবে। আর অসুখটা খারাপ হলে তার সারা দেহটা ভেঙে পড়তে শুরু করবে। তো আ সে ভাত খাইতে চায়, সেজন্য তাকে ভাত খেতে আমরা দিলাম। আ এবং তাতে দেখা গেল তার শরীরটা ধীরে, ধীরে খারাপ হলো। একদিনে নয়, ১ বছরে নয়, ৫ বছরে, ৭ বছরে, 10 বছরে তার শরীরটা ভেঙে পড়ল। সেটা মানে সে যদি তাকে গিয়ে আমরা বুঝিয়ে বলি যে, "তুমি আসলে যে এতদিন ভাত খেয়ে এসেছো, সেজন্য তোমার শরীরটা ভেঙে গেল।" এই কথা শুনলে তখন তার কি রিঅ্যাকশন হবে? তার কি মনে হবে যে, "তাহলে আমাকে কেন ভাত খেতে বলল? কেন বলল না যে তুমি ভাত খেও না?" এরকম অনুভূতি কিন্তু রোগীর মধ্যে হওয়া স্বাভাবিক। কার্বোহাইড্রেট কিন্তু দুই ধরনের। একটাকে আমরা বলবো শর্করা জাতীয় খাবার বা সিম্পল সুগার বলা হয়। আরেকটা হলো শ্বেতসার জাতীয় খাবার, যেটাকে কমপ্লেক্স কার্বোহাইড্রেট বলা হয়। যেটা সিম্পল সুগার, সিম্পল সুগারটা হলো চিনি, মিষ্টি, গুড়, মধু, গ্লুকোজ। এগুলি খেলে ডায়াবেটিস কখনোই নিয়ন্ত্রণে রাখা যাবে না। মানে এগুলি খাওয়ার সাথে সাথে কিন্তু রক্তে গ্লুকোজের পরিমাণ অনেক বেড়ে যাবে, সেজন্য এগুলি নিষেধ করা হয়। আর যেটা কমপ্লেক্স কার্বোহাইড্রেট, সেটা হলো ভাত, রুটি, চিড়া, মুড়ি, খই, এগুলি এগুলি খাবে কিন্তু অনেক বেশি খাবে না। এগুলি খেলে ধীরে ধীরে বাড়বে, ব্লাড সুগারটা ধীরে ধীরে বাড়বে, এটা তারা খেতে পারে। তো অ্যা হ্যাঁ, উনি যেটাকে শর্করা বললেন, বা সিম্পল কার্বস, যেটা সহজে হজম হয়ে যায়, চট করে রক্তের মধ্যে চিনির মাত্রা বাড়িয়ে ফেলে, সেটাকে তিনি নিষেধ করলেন। কিন্তু সঙ্গে আবার বললেন যে, যেটা ধীরে, ধীরে রক্তে চিনির মাত্রা বাড়ায়, সেটাকে খাওয়া যাবে। কিন্তু ব্যাপার হচ্ছে যে কেন? মানে আমাদের খেতেই হবে তা তো নয়। তো বিশেষ করে ডায়াবেটিস রোগীর দেহে যেহেতু রক্তের চিনির মাত্রাটা নিয়ন্ত্রণটাই তারা করতে পারেন না। তাদের দেহ সেটাই করতে পারে না। তো তাহলে সেই দেহের মধ্যে নতুন করে কমপ্লেক্স কার্বোহাইড্রেটই বা দেওয়ার প্রয়োজনটা কি? উম মূল মানে আমি যেটা বলার চেষ্টা করছি সেটা হচ্ছে যে, যে জিনিস খাওয়া আমাদের জন্য বাধ্যতামূলক নয়, যে জিনিস খেতেই হবে তা নয়, সেই জিনিস, এবং যে জিনিস খেলে আমার অসুখ বেড়ে যাবার সম্ভাবনা, সেই জিনিসটা আমি কেন খাবো? সেই জিনিসটা কেউ খেতে চাইলেই আমি তাকে কেন বলব, "আচ্ছা ঠিক আছে তাহলে আপনি একটু খান।" বরং তাকে আমি বুঝিয়ে দেব যে, "আপনি যদি এটা খান তাহলে আপনার এই ক্ষতি হবে।" এরপরে যদি তারপরেও তিনি সিদ্ধান্ত নেন তিনি সেটা করবেন, সেটা তার ব্যাপার। কিন্তু আমরা তাদেরকে এই বিষয়টাতে, এই খাবারগুলো খেতে নিরুৎসাহিত করব যতটা সম্ভব। তাই না? এবং আমার কাছে মনে হয় চিকিৎসা বা স্বাস্থ্যকর্মী হিসেবে সেটাই করা উচিত। যে বাস্তবতাটা সামনে তুলে দেওয়া, তারপরে রোগী সিদ্ধান্ত নেবেন তিনি কি করবেন। তার জীবন।
তাদের পরিমাণ মতো। একেকজনের পরিমাণ কিন্তু একেক রকম। ম্যাডাম এইমাত্র বলছিলেন যে একেকজনের খাবার পরিমাণ একেক রকম হবে। এক্ষেত্রে কোন ফল বা কোন মিষ্টি হচ্ছে নিরাপদ এবং কি পরিমাণে খেতে পারবে? ফল বা মিষ্টি জাতীয় খাবার একেবারেই কি টোটালি বাদ দিতে হবে, না একটা মিষ্টি নির্দিষ্ট তো পরিমাণে আমি খাওয়া যেটা যাবে? বললাম যে সিম্পল সুগার, যে যে খাবারটা আমি চিনি দিয়ে তৈরি করব বা গুড় দিয়ে তৈরি করব, সেটা কিন্তু একেবারেই অ্যাভয়েড করতে হবে। বন্ধ করতে হবে। সেটার সাথে কোনো মানে আপোষ চলবে না। সেটা যতদিন তিনি বেঁচে থাকেন ততদিনই তাকে এটা মানে নিষেধ থাকতে হবে, তার খাওয়া যাবে না। আর ফলের বেলায় যে ফলগুলোতে কার্বোহাইড্রেটের পরিমাণ কম, সে সমস্ত ফল তিনি খেতে পারেন। আর যেগুলিতে বেশি, যেমন আম, কাঁঠাল, তারপরে তরমুজ, পাকা পেঁপে, এই পাকা কলা, এগুলি যদি তিনি খান, এগুলিতে কার্বোহাইড্রেট পরিমাণ বেশি আছে। তো এগুলি তিনি খেতে পারবেন। এখন কথা হলো কখন খেতে পারবেন। যদি তার ডায়াবেটিস নিয়ন্ত্রণে থাকে তাহলে তিনি খেতে পারবেন। আর যদি নিয়ন্ত্রণে না থাকে সেগুলি তাকে বাদ দিতেই দিতেই হবে। হবে। তো অ্যাম সেটা কথা খানিকটা ঠিক। কিন্তু আ মানে একেবারেই যে খাওয়া যাবে না ব্যাপারটা ঠিক আবার সেইরকমও না। ধরেন একজন আ টাইপ 2 ডায়াবেটিক রোগী তিনি যদি সাধারণভাবে এই শর্করা বর্জিত জীবনযাপন করেন, উনি শর্করা জাতীয় খাবার খান না। তো তাহলে হবে কি আ যদি প্রতিদিন উনি এরকম শর্করা বর্জিত জীবনযাপন করেন, একদিন তার কাছে যদি আম এলো, আমের দিনে, কাঁঠাল এলো, কাঁঠালের দিনে তিনি হয়তো সেখান থেকে খানিকটা খেলেন। একদিন খেলে কিন্তু আ সেদিনের উনার যে চিনির ব্যবস্থাপনা সেটা হয়তো খানিকটা গন্ডগোল করবে। কিন্তু সেটাতেই যে তার সাংঘাতিক ক্ষতি হয়ে যাবে তা নয়। তবে বিপত্তি হচ্ছে যে যদি কেউ মনে করেন আমি আমের দিন এসছে প্রতিদিনই আম খাবো এবং উম বাটি ভরে, ভরে আম খাবো তাহলে বিপদ। যদি কেউ মনে করেন কাঁঠালের দিনে কাঁঠাল খাবো বা লিচুর দিনে লিচু খাবো এবং যতটা মনে চায় ততটা খাবো তাহলে বিপদ। আ এটা এখন আমরা নিষেধ করছি বা আমি আপনাকে নিরুৎসাহিত করছি। আমার দিকে তাকিয়ে আপনার কাছে বিরক্তিকর মনে হতে পারে। কিন্তু সমস্যাটা তো আমার নয়। সমস্যাটা হচ্ছে আপনার শরীরের। সমস্যাটা আপনার শরীরের ভিতরে গন্ডগোল হয়ে গিয়েছে। তো এই বিষয়টাকে মেনে নিয়ে তারপরে সমাধানের দিকে যেতে হবে। আপনি যদি অ্যাম এই কারণে বিষয়টাকে পছন্দ না করেন, কিছু করার নেই। মানে আমি জাস্ট যেটা বৈজ্ঞানিকভাবে অ্যাম করণীয় সেটা বলে দিতে পারি। কিন্তু করবেন কি করবেন না সেটা আপনার খুশি। তা না হলে তার ব্লাড সুগারটা বেড়ে যাবে। এক্ষেত্রে একজন রোগী তো আসলে নিজে থেকে এটা বুঝবে না, অবশ্যই সেক্ষেত্রে নিউট্রিশনিস্টের কাছে যেতে পরামর্শ হবে, নিতে হবে। যেতে হবে। জি ম্যাডাম। ম্যাডাম, শাকসবজি, বাদাম ও বীজ জাতীয় খাবারের ভূমিকা কতটা? শাকসবজি তো ডায়াবেটিস রোগীর জন্য শাকসবজি বেশি 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 খাবেন। যে কোনো শাক, এক্ষেত্রে কোনো কোনো বাধ্যবাধকতা নেই? শাকের কোনো পরিমাণ নাই। আর সবজির বেলায় বলবো, সবজির বেলায় কিন্তু দুটো ভাগ করা আছে। একটা ভাগের সবজি হলো কম কার্বোহাইড্রেট, আরেকটাতে বেশি কার্বোহাইড্রেট। যে সবজি যত পানসে, যেমন ধরেন লাউ, চিচিঙ্গা, ঝিঙ্গা, জালি, পটল, শসা, এ ধরনের সবজিগুলিতে কার্বোহাইড্রেট কম, পানি বেশি। এগুলি তিনি ইচ্ছামতো খেতে পারেন। আর যে সমস্ত সবজি একটু সলিড, মানে ওগুলিতে কার্বোহাইড্রেট বেশি থাকে, যেমন কাঁচা কলা, কচু, তারপরে কাঁঠালের বিচি, বেগুন, হ্যাঁ, এগুলি কিন্তু উনি কম খেতে পারবেন। এগুলি বেশি বেশি খাওয়া খাওয়া যাবে যাবে না। না। এভাবে বেছে খেতে হবে। মানে ডায়াবেটিস হওয়ার পরে তাকে সমস্ত খাবারগুলো বেছে খেতে হবে। এক্ষেত্রে শুধুমাত্র শাকটা সে অনেক পরিমাণে খেতে শাকটা, পারবে, পেট ভরতে পারবে হ্যাঁ, এরকম। শাকটা বেশি খেলে ক্ষতি ক্ষতি নাই। আর যেটা বললাম যে পানসে সবজি, সেগুলি অনেক বেশি খেতে পারে। এটা যদিও শুনতে মনে হয় যে ভালো উপদেশ কিন্তু আসলে এটা ভালো উপদেশ নয়। তার কারণ হচ্ছে আ শাক দিয়ে শাক খেয়ে আপনি পেট ভরিয়ে নিলেন এবং ঠেসে যদি শাক খান তাহলে আপনার পেট ভরবে।
বিপত্তি হচ্ছে শাকের মধ্যে কিন্তু পুষ্টি আছে অতি অল্প, অতি নগণ্য। তো যদি আমরা তো খাবার খাই পুষ্টি পাবার জন্যে। আমাদের দেহের পুষ্টি চাহিদা মেটানোর জন্যে খাবার খাই। আ তো যদি আপনার খাবারটার মধ্যে পুষ্টিই না থাকে, তাহলে সেটা খেয়ে পেট ভরালেন, কিন্তু দেহ পুষ্টি পেল না। তাহলে তো লাভ কি হলো? এখন চিনি খাওয়া বাদ দেবো সেইজন্যে বা চিনি খাওয়া কমাবো সেইজন্যে আমি এমন খাবার খেলাম যেটাতে চিনি কম কিন্তু উপকারী কিছু নাই। তো তাহলে সেটা খেয়ে আল্টিমেটলি তো লাভ হবে না। বরং আমাদের এমন খাবার খাওয়া দরকার যেটাতে চিনি কম এবং সেটার মধ্যে পুষ্টি আছে। যেমন প্রাণিজ খাবার যেগুলো ডিম, মাছ, মাংস, চর্বিওয়ালা মাংস। এইটা যদি আমরা খাই, এটা আসলে পুষ্টি উপাদানে ঠাসা এবং এর মধ্যে চিনিও নাই। সুতরাং এটা খেলে আমাদের জন্যে আ দেহের চাহিদা, পুষ্টি চাহিদাটা মেটানোটা অনেক সহজ হবে। আর এই খাবারগুলো খেলেও আমাদের কিন্তু ক্ষুধা নিবৃত্ত হয় খুব দ্রুত। তো তখন ক্ষুধা নিবৃত্তি হয়ে গেলে তখন আমরা আর খাবো না এবং দেহ তার পুষ্টি চাহিদা মিটিয়ে ফেলতে পারল। অর্থাৎ সুস্থ থাকার জন্যে এইটাই আমাদের আসলে করণীয়। তো শুধু শাক খেয়ে যদি আমরা আম এই পেটটাকে ঠেসে রাখার চেষ্টা করি, সেটা দীর্ঘমেয়াদে আসলে আমাদের জন্য উপকারী হবে না। আমাদের দেহটাকে ধীরে, ধীরে ক্ষতির দিকে ঠেলে দেবে। এক্ষেত্রে ম্যাডাম প্রোটিন ও ফ্যাট গ্রহণের ক্ষেত্রে কি কি বিষয় বিবেচনা করতে হবে? প্রোটিনের বেলায় একজন ডায়াবেটিক পেশেন্ট এবং একজন নন ডায়াবেটিক যার ডায়াবেটিস নাই, দুজনেই কিন্তু সমান। দুজনের কিন্তু একই পরিমাণ প্রোটিন তিনি খেতে পারবেন। যেমন ১ গ্রাম মানে ১ কেজি বডি ওয়েটের জন্য ১ গ্রাম প্রোটিন উনি খাবেন। তাহলে তার ওজন যদি ৬০ কেজি হয়, ৬০ গ্রাম প্রোটিন উনি খেতে পারেন। সে ডায়াবেটিক পেশেন্ট হোক অথবা না হোক। প্রোটিনের বেলায় কোনো বাধ্যবাধকতা নাই। এটাতে কিন্তু ডায়াবেটিস বাড়বে না। মাছ, মাংস খেলে, ডিম খেলে ডায়াবেটিস তার কোনো মানে ডায়াবেটিসের উপরে কোনো প্রভাব পড়বে না। কিন্তু চর্বির বেলায় বলবো চর্বির কথা যাওয়ার আগে তাহলে খেয়াল করলেন যে অ্যা প্রোটিন খাওয়াটা কিন্তু তাহলে অনেক বেশি নিরাপদ। তো যেই মানুষগুলো সকালবেলায় উঠে ভাবছেন যে রুটি অথবা পরোটা সঙ্গে ডিম খাবেন, তারা যদি রুটি পরোটাটা বাদ দিয়ে সিঙ্গারা, পুরিটাকে বাদ দিয়ে শুধু ডিমটা খান, ডিম ২ টোর জায়গায় ৩ টে ৪ টে খান, তাহলে কিন্তু তাদের পেটও ভরে যায়। আবার দেহ পুষ্টিও পায় প্রচুর। আর হ্যাঁ, দামের দিক থেকে এটা তুলনামূলকভাবে বেশি। তো সেক্ষেত্রে হিসেব করে দেখতে হবে আপনাকে। আপনি খাবার এখন একটা কম দামি খাবার খেলেন এবং আপনার দেহটা অসুস্থ থাকলো এবং তারপরে ডাক্তারের কাছে গিয়ে অ্যা হাসপাতালে গিয়ে আপনি অনেক টাকা খরচ করলেন। সেটা একটা কৌশল। আবার অন্য কৌশলটা হতে পারে যে আপনি আম উম খাবার খেলেন পুষ্টিকর, সেটার জন্য পয়সা কিছু বেশি গেল। কিন্তু আপনার অসুখ থাকলো না। আপনি সুস্থ হয়ে থাকলেন। তাহলে পরবর্তীতে ডাক্তারকে যে পয়সা দিতে হতো, সেই পয়সাটা সেদিকে আর খরচ হলো না। সেই পয়সাটা বেঁচে গেল। এখন কোনটা আপনি করবেন? সেটা এখন আপনাকে ঠিক করতে হবে। চর্বি যদি বেশি, বেশি খায়, চর্বি বলতে আমরা কি বুঝি? ঘি, মাখন, মাংসের চর্বি, যে জমাট বাঁধা চর্বি যেগুলি, ডালডা, এগুলি যদি বেশি, বেশি খায়, অনেক সময় আমাদের রক্তের নালীগুলি ব্লক হয়ে যেতে পারে, সরু হয়ে যেতে পারে। তো ওই ক্ষেত্রে চর্বি কম খাওয়াই ভালো। তো এই ক্ষেত্রে অবশ্য উনার ধারণাটা একেবারেই পুরনো ধারণা আসলে। নতুন ধারণায় এই সমস্যাগুলো বা এই আপত্তিগুলোর জবাব চলে এসেছে বিভিন্ন গবেষণা থেকে। আম আমরা যে চর্বি যেটাকে বলি, সাধারণত প্রাণিজ চর্বি যেটাকে বলি, ঘি, মাখন, মাংসের সঙ্গে যে চর্বি আসে, মাছের তেল, এইগুলো কিন্তু মানুষের জন্যে অত্যন্ত উপকারী আসলে। এগুলো মানুষের জন্যে ক্ষতিকর নয়, অত্যন্ত উপকারী। ক্ষতিকর হচ্ছে সাধারণত উদ্ভিজ্জ উৎস থেকে পাওয়া যে চর্বিগুলো আছে। আর তিনি ডালডার কথা বললেন, যেটা কিনা উদ্ভিজ্জ তেলকে আম একটা বিশেষ প্রক্রিয়ায় এই শক্ত করার ব্যবস্থা করা হয়। তো সেটা অতি ক্ষতিকর। তবে নারকেল তেল, তারপরে পাম অয়েল এই যে তেলগুলো আছে, সেইগুলো আবার তুলনামূলকভাবে
উদ্ভিজ্জ তেলের মধ্যে আ ভালো তেল। কারণ হচ্ছে এগুলোতে স্যাচুরেটেড ফ্যাট বেশি থাকাতে এগুলো আ তাপ দিলে এই তেলগুলো সহজে নষ্ট হয় না। আ তো অন্য তেল যেগুলো সয়াবিন তেল, সূর্যমুখী তেল এই জাতীয় তেলগুলো যখন আমরা এমনিতেই খোলা মানে সাধারণ তাপমাত্রাতেই সেগুলো বাতাসের সঙ্গে বিক্রিয়া করে নষ্ট হতে থাকে। আর যদি সেটাকে আমরা আবার এই কড়াইয়ের মধ্যে দিয়ে গরম করি, আম কিছু কষানোর জন্যে তেলটাকে আগে গরম করি, তখন অতি দ্রুত তারা বাতাসের অক্সিজেনের সঙ্গে বিক্রিয়া করে নষ্ট হয়ে যেতে থাকে। নষ্ট হয়ে গিয়ে অত্যন্ত ক্ষতিকর কতগুলো কেমিক্যাল রূপান্তরিত হয়। আর সেই কেমিক্যালগুলো যখন আমরা খাই, আমাদের স্বাস্থ্যের খুব ক্ষতি হয়। তো সেজন্যে ওইগুলো খাওয়া যাবে না। তো আর তিনি যে চর্বি খেলে আমাদের রক্তনালীতে আ ব্লক হবে বা রক্তনালীতে প্লাক জমে যাবে, এই যে ধারণাটির কথা বললেন, এই বিষয়টি আসলে বৈজ্ঞানিকভাবে প্রমাণিত নয়। অনেকে এই কথা মনে করে, কিন্তু অ্যা কোনো পরীক্ষাতে যে অ্যাম এই অ্যা চর্বিযুক্ত খাবার খাওয়ানোর পরেই কারো রক্তের প্লাক বেড়ে গেল, এটা কোনো পরীক্ষাতে দেখা যায়নি। কিন্তু উল্টোটা দেখা গিয়েছে। যে যারা চর্বি খেত, যারা সাধারণ গরুর চর্বি বা আম বিদেশের প্রেক্ষাপটে যেখানে মুরগি, তারপরে শূকর এই সমস্ত কিছুই তারা খাচ্ছেন আমেরিকাতে। দেখা গেল যে আ আমেরিকা এবং অস্ট্রেলিয়াতে যে তাদের খাবার থেকে এই চর্বি খাওয়া কমিয়ে দিয়ে সেখানে তেল বেশি করে দেয়ার পরে তাদের হৃদরোগ, তাদের ক্যান্সার, তাদের সব মানে যেকোনো কারণে মৃত্যুর সংখ্যা বেড়ে গেল। মিনেসোটা করোনারি এক্সপেরিমেন্ট বলে একটা এক্সপেরিমেন্ট করা হয়েছিল ৭০ এর দশকে আমেরিকাতে। যেখানে দেখা গিয়েছিল যে চর্বি অর্থাৎ প্রাণীজ যে চর্বি যেগুলো, সেগুলো কমিয়ে যদি তাদেরকে ভেজিটেবল অয়েল বেশি করে খাওয়ানো হয়, তাহলে যেই লোকদেরকে ভেজিটেবল অয়েল খাওয়ানো হয়েছে তাদের মধ্যে মৃত্যুর সংখ্যা বেড়ে গিয়েছে। অস্ট্রেলিয়াতে একটা এক্সপেরিমেন্ট হয়েছিল ডায়েট হার্ট আম আ স্টাডি নামে। তো সেই স্টাডিতেও দেখা গিয়েছিল যে অ্যাম ডায়েট হার্ট না সিডনি অ্যাম পুরো নামটা আমার চট করে মনে আসছে না। সিডনি ডায়েট হার্ট বা সিডনি হার্ট স্টাডি এরকম একটা নাম ছিল। যেখানে তারা একই রকম পরীক্ষা করেছিলেন। যে রোগীর খাবার থেকে চর্বি কমিয়ে তার পরিবর্তে দেয়া হলো এই ভেজিটেবল অয়েল বেশি করে। এবং ফলাফলে দেখা গেল যারা ভেজিটেবল অয়েল বেশি করে খেয়েছেন, এই রোগীদের মধ্যে ক্যান্সার বেশি হয়েছে, হৃদরোগ আক্রান্ত তারা বেশি হয়েছেন এবং তাদের মৃত্যু বেশি হয়েছে অন্য দলের তুলনায়। আর এই যে ভেজিটেবল অয়েল যারা খেয়েছেন এদের মধ্যে সাধারণভাবেই স্বাস্থ্যটা খুব খারাপ, ২ দিন পরপরই হাসপাতালে যেতে হয়, এই সমস্ত ঘটনা ঘটেছে। সিডনি ডায়েট হার্ট স্টাডি এরকমই বোধহয় নামটা। সরি চট করে মাথায় আসছে না যার কারণে আমার খানিকটা বিরক্তি অনুভব করছি। তো আম তো এই যেটা বলছিলাম আরকি যে, চর্বিটা খেলেই আমাদের জন্য ক্ষতিকর এই ধারণাটা পুরনো ধারণা। তো উনি এখনো সেই পুরনো ধারণাটাকেই ধরে আছেন। নতুন যে তথ্য এসেছে সেগুলো এখনো তিনি অ্যাডপ্ট করেননি। তো যারা আমার এই ভিডিও দেখছেন তারা যদি টাইপ 2 ডায়াবেটিস আক্রান্ত হয়ে থাকেন তাহলে আপনাদের জন্য কিন্তু আ যদি আপনারা এই চর্বিগুলো খান তাহলে সেটা তুলনামূলকভাবে বেশিই হবে। তবে চর্বি খাওয়ার ক্ষেত্রে যে বিষয়টা সবথেকে গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে যে আপনি এটা কিসের সাথে খাচ্ছেন। যাদের আর্টারিতে প্লাক জমে তারা সাধারণত দেখা যায় যে শর্করার সঙ্গে মিলিয়ে চর্বি খায়। তখন এইরকম মানুষগুলোর দেহে গন্ডগোল বেশি হয়। উদাহরণ হচ্ছে যেমন ধরুন যারা প্রতিদিন বিরিয়ানি খায় তাদের আর্টারিতে প্লাক বেশি হয় বা হতে দেখা গিয়েছে। তো এখন যারা প্রতিদিন বিরিয়ানি খাচ্ছে আমরা সবাই দোষ দিচ্ছি যে তারা যেহেতু চর্বি বেশি করে খাচ্ছে, সেজন্য তাদের আর্টারিতে চর্বি জমে গিয়েছে, তাদের ধমনীতে চর্বি জমে গিয়েছে। কিন্তু তারা তো সঙ্গে বিরিয়ানিতে তো ভাতও ছিল, তাই না? তো ভাতটা যে খেয়েছে, চাল থেকে তৈরি করা যে শর্করাটা খেয়েছে, সেটা গিয়ে দেহের মধ্যে ক্ষতিটা করেছে আসলে। কিন্তু দোষটা পড়েছে চর্বির। তো এই ভ্রান্ত এই অ্যা ধারণাগুলো আমাদের মধ্যে থাকার কারণে অ্যা গরুর মাংস দিয়ে আপনি রুটি খাচ্ছেন, পরোটা খাচ্ছেন। তো উম অনেকে পরোটা না খেয়ে রুটি খায়। মনে করে যে আমি তাহলে তেলটা একটু কম খেলাম। কিন্তু মাংসের চর্বির সঙ্গে আপনি রুটি খেয়েই আসলে সর্বনাশ করছেন। সেদিকটা আমরা বুঝি না। আমাদেরকে
যেহেতু বলাই হচ্ছে যে চর্বি খেলেই গন্ডগোল, সেজন্য আমরা ওই যে রুটিটা খাচ্ছি সেটাকে মনে করি এটা নিরাপদ। কিন্তু গন্ডগোলটা আসলে সেটাই বাধায়। সেটাই আমাদের দেহের মধ্যে গিয়ে ইনসুলিন হরমোনটাকে বাড়িয়ে ফেলে। ইনসুলিন হরমোন বেড়ে গেলে তখন আমরা যাই খেয়েছি সেটা আমাদের দেহের মধ্যে জমে থাকার চেষ্টা করে। আর ইনসুলিন হরমোন বেড়ে গেলে দেহের মধ্যে আরো অনেকগুলো ক্ষতিকর প্রক্রিয়া আ চালু হয়ে যায় এবং তারই দীর্ঘমেয়াদী ফল হিসেবে রক্তনালীতে ওই প্লাক জমে। সুতরাং চর্বির ব্যাপারে উনি যে কথাগুলো বললেন সেগুলো আসলে ঠিক বিজ্ঞানসম্মত কথা এখন আর নয়। কারণ ডায়াবেটিসের সাথে হৃদরোগের কিন্তু একটা সম্পর্ক আছে, সেজন্য এগুলি কম খাওয়া ভালো। তবে ভেজিটেবল অয়েল, যেটা উদ্ভিজ্জ তেল, ওগুলি উনি খেতে পারেন, অসুবিধা নাই। একদম উল্টো কথা। ভেজিটেবল অয়েল যদি কেউ ডায়াবেটিক রোগী যদি ভেজিটেবল অয়েল খান, তাহলে এই পর্যন্ত গবেষণায় যা তথ্য পাওয়া গিয়েছে সেটা হচ্ছে যে তুলনামূলকভাবে সেটাই ক্ষতিকর। তার পরিবর্তে ওই আ প্রাণিজ চর্বি যেগুলো ঘি, মাখন এবং আ মাংসের সঙ্গে চর্বি সেটা তুলনামূলকভাবে নিরাপদ। ওগুলিতে তার কোনো সমস্যা নাই। ধন্যবাদ ম্যাডাম। ম্যাডাম, গ্লাইসেমিক ইনডেক্স কিভাবে খাদ্য নির্বাচনে ভূমিকা রাখে? পাশাপাশি ফাইবার সমৃদ্ধ খাবার ডায়াবেটিস নিয়ন্ত্রণে কতটা কার্যকরী? হ্যাঁ, এখানে দুটো প্রশ্ন। গ্লাইসেমিক ইনডেক্স আমরা যেটাকে বলি জিআই, হ্যাঁ, যে খাবারটা খেলে দ্রুত রক্তে সুগারটা বেড়ে যাবে, তখন আমরা বলবো যে জিআই বেশি। যেমন একটু আগে বললাম যে চিনি, চিনিতে জিআই বেশি। কিন্তু পাশাপাশি আমরা যদি রুটি বলি, রুটিতে জিআই কম। তাহলে দেখা যায় গ্লাইসেমিক ইনডেক্স যেগুলিতে বেশি, হ্যাঁ, যেমন আতপ চাল, সিদ্ধ চাল, আতপ চালে বেশি, সিদ্ধ চালে কিন্তু কম। তাহলে দেখা যাচ্ছে গ্লাইসেমিক ইনডেক্স সূচকটা যেখানে বেশি, ওগুলি হয় বাদ দিবে, না হয় কম খাবে। হ্যাঁ, চিনি মিষ্টি তো বাদ দিবে, কিন্তু আতপ চাল যদি উনি মাঝে মধ্যে খান, খেতে পারেন, কিন্তু একটু কম করে খেতে হবে। গ্লাইসেমিক ইনডেক্স যুক্ত খাবার, মানে হাই জিআই যেগুলি, যত অ্যাভয়েড করা যায় অতই ভালো। সবথেকে ভালো যদি শর্করা জাতীয় সব খাবারই আপনি বাদ দিতে পারেন। ডায়াবেটিস রোগী যদি শর্করা জাতীয় খাবার পুরোটাই বাদ দেন, তাহলে তার দেহের জন্য সেটা সবথেকে নিরাপদ। তো অ্যা গ্লাইসেমিক ইনডেক্সের হিসেবটাও আবার জটিল। যেমন ধরুন তরমুজ। তরমুজের গ্লাইসেমিক ইনডেক্স অনেক বেশি। কিন্তু ডায়াবেটিক রোগীরা তরমুজ কিন্তু খানিকটা খেতে পারেন। কেন? কারণ হচ্ছে এটা যদিও এটাতে যে চিনিটা থাকে, সেই চিনিটা রক্তের মধ্যে ঢুকে পড়ে খুব দ্রুত, কিন্তু এটাতে চিনির পরিমাণ থাকে কম। চিনির যে মুট করলে যতটা পরিমাণ হবে, সেই পরিমাণটা থাকে কম। কিন্তু এই চিনিটা খুব দ্রুত রক্তের মধ্যে প্রবেশ করে। তো যার কারণে দেখা যায় যদি কেউ ১ টুকরো অ্যাম অ্যা তরমুজ খেয়ে ফেলেন ডায়াবেটিক রোগী, তাহলে তার রক্তে এই চিনিটা দ্রুত প্রবেশ করবে। ঠিক। কিন্তু যেহেতু তরমুজের প্রায় ৯০-৯৫% হচ্ছে পানি, সুতরাং দেখা গেল যে ওই পানিটাই বেশি। তো চিনির মোট মাত্রা খুব বেশি না। তো সেজন্যে তখন উনারা তরমুজটাকে খেতে পারেন। যদিও যদি মনে করেন যে তাহলে আমি আস্ত তরমুজ খেয়ে ফেলবো, তাহলে অবশ্য মোট যে চিনির পরিমাণ সেটা বেড়ে যাবে এবং তখন আর আপনি এই যে সুবিধা সেটা পাবেন না। তো গ্লাইসেমিক ইনডেক্সটা সেজন্যে খানিকটা কনফিউজিং হতে পারে। কোনো খাবার আছে হাই গ্লাইসেমিক ইনডেক্স কিন্তু তারপর একটু খাওয়া যায়। কারণ তাতে মোট চিনির পরিমাণ কম। আবার কিছু খাবার আছে গ্লাইসেমিক ইনডেক্স কম, তুলনামূলকভাবে কম, সাংঘাতিক কম যে তাও নয়। যেমন ভাত, রুটির কথা উনি বললেন। এগুলো গ্লাইসেমিক ইনডেক্স তুলনামূলকভাবে কম চিনির তুলনায়। কিন্তু ডায়াবেটিক রোগীর জন্যে এই খাবারগুলোতে যে পরিমাণ চিনি থাকে, সেটা বিচার করলে এই খাবারগুলো থেকে তাদের দূরে থাকাই নিরাপদ। তো এই গ্লাইসেমিক লোড বলে আরেকটা শব্দ ব্যবহার করা হয়, যেখানে এটা কত দ্রুত রক্তে চিনির মধ্যে প্রবেশ করে এবং সঙ্গে এটাতে কত পরিমাণ চিনি আছে, এই দুটোকে মিলিয়ে এই গ্লাইসেমিক লোডের হিসেবটা করা হয়। তো গ্লাইসেমিক ইনডেক্সের তুলনায় গ্লাইসেমিক লোড হিসেব করলে সেটা তুলনামূলকভাবে আরো বেশি সঠিক হয় আরকি। কিন্তু সবথেকে নিরাপদ হচ্ছে যে যেহেতু আপনার দেহে এই আ কার্বোহাইড্রেট সহ্য হয় না, এটা না খাওয়া। এটা দেখতে হবে। আর যেটা আপনি বললেন ফাইবার, ফাইবার মানে খাবারের যে আঁশগুলো,
এগুলি কিন্তু ডায়াবেটিক পেশেন্টের উপরে খুব প্রভাব বিস্তার করে। কারণ এতে কি হয়, যেমন শাক, শাকে অনেক বেশি ফাইবার থাকে, এটাতে অনেক ধীরে বাড়ে। এগুলিতে আবার গ্লাইসেমিক ইন্ডেক্সটা কিন্তু কম আছে। আঁশযুক্ত খাবারের অনেক বেনিফিট আছে। এটা যেমন কনস্টিপেশনের জন্য ভালো, তারপরে কোলেস্টেরল কমাতে সাহায্য করে, তারপরে ওবেসিটি কমাতে সাহায্য করে, তেমনি ডায়াবেটিস কমাতেও আঁশযুক্ত খাবার। আঁশযুক্ত খাবারের একটা ক্রাইটেরিয়া হলো এটা আপনি বেশি খেলেও মানে কম খেয়ে আপনার পেটটা ভরে যাচ্ছে। তো আঁশযুক্ত খাবারের ব্যাপারে একটু আগে যেরকম আপনাদেরকে বুঝিয়ে বললাম যে, আঁশ হচ্ছে এমন একটা জিনিস যেটা সাধারণত আমাদের যে পাকস্থলী বা আমাদের পরিপাকতন্ত্র এটাকে হজম করতে পারে না। তো যে জিনিস খাওয়ার পরে হজম হয় না, সেই জিনিস খেয়ে লাভ কি? ধরুন আমি যদি কাগজ খাই, কাগজ ছিঁড়ে পানিতে ভিজিয়ে খেয়ে নিলাম বা টিস্যু কাগজ নরম আছে, খেয়ে নিলাম। তাহলে সেটা আমার পেটটাকে তো ভরিয়ে ফেলবে। কিন্তু এটা থেকে কোনো পুষ্টি নেই। তাহলে পুষ্টি না পেলে লাভ কি হবে? তো ফাইবার সমৃদ্ধ খাবারের ক্ষেত্রে এই কথাটি খাটে। তারপরে তিনি ফাইবারের যে কথাগুলো বললেন যে কনস্টিপেশন এর ক্ষেত্রে, আ তারপরে কোলেস্টেরল কমানোর ক্ষেত্রে এটা ভূমিকা রাখে। ভূমিকাটা রাখে তার আ ওয়েল কনস্টিপেশন এর ক্ষেত্রে যেটা ভূমিকা রাখে সেই বিষয়টি আসলে এই নিয়ে দুনিয়াতে একটাই মাত্র পরীক্ষামূলক গবেষণা হয়েছে এবং সেই গবেষণায় দেখা গিয়েছে যে যাদের আ অজানা কারণে এই কনস্টিপেশন ছিল, যাদের অজানা কারণে কোষ্ঠকাঠিন্য ছিল, তাদেরকে তাদের খাবার থেকে ফাইবার জাতীয় সমস্ত খাবার সরিয়ে দেয়ার পর তাদের আ কোষ্ঠকাঠিন্যটা ভালো হয়ে যায়, সেরে যায়। এবং পরীক্ষামূলকভাবে তারা ৩ টা দল করেছিলেন। একটা দলকে ফাইবার খাওয়া একদম বন্ধ। ২য় দলকে বলেছিলেন, "তোমরা আগে যা ফাইবার খেতে তার অর্ধেক খাও।" ৩য় দলকে বলেছিলেন, "তোমরা যেমন খাচ্ছিলে তেমন খাও।" এদেরকে ৩য় দলটাকে তাহলে বলা হচ্ছে কন্ট্রোল গ্রুপ। তো কন্ট্রোল গ্রুপে দেখা গেল ২ সপ্তাহ পরে কনস্টিপেশন আগের মতোই। যাদেরকে বলা হয়েছিল অর্ধেক ফাইবার খাবে, তাদের কনস্টিপেশন কমেছে কিন্তু পুরো সেরে যায়নি। আর যাদের খাবার থেকে ফাইবার পুরো বাদ দিয়ে দেয়া হয়েছে, তাদের কনস্টিপেশন একদম ভালো হয়ে গিয়েছে। তো এই পরীক্ষাটা আসলে ফাইবার খাওয়া কনস্টিপেশন এর অ্যাম জন্য আমাদেরকে সাহায্য করে। এই বিষয়টাকে পরীক্ষাভিত্তিকভাবে বলে যে এই কথাটা আসলে সঠিক না। তবে এরপরেও আমরা অনেকে দাবি করি আমাদের অনেকের অভিজ্ঞতা যে না আমি তো ফাইবার বা শাক জাতীয় খাবার খেলে আমার পরের দিন সকালে সহজেই পায়খানা হয় এবং কনস্টিপেশন হয় না। তো এই ক্ষেত্রে আবার আরেকটা ভিন্ন ঘটনা ভূমিকা রাখে বলে আমি শুনেছি। ফাইবার জাতীয় খাবারগুলো আমাদের অন্ত্রের দেয়ালের মধ্যে ইরিটেশন তৈরি করে, বিরক্তি তৈরি করে। তো যদি সেটা হয় তখন এই কোষগুলো থেকে এই যে অন্ত্রের মানে অন্ত্র তো একটা পাইপের মতন। সেই পাইপের যে দেয়ালটা চারিদিকে যে রয়েছে, এখানে এই আঁশগুলো এই দেয়ালটাতে খোঁচা দেয়। তো খোঁচা দিলে ক্ষত তৈরি হয় যেটা এই কোষগুলোর জন্যে বা এই অন্ত্রের দেয়ালের জন্যে তখন এটা বিরক্তিকর একটা ব্যাপার। এবং তখন হয় কি আমাদের অন্ত্র থেকে এই সর্দির মতন ঐরকম জেলির মতন রস নিঃসৃত হয়, যেটা দ্রুত এই খাবারগুলোকে আমাদের অন্ত্রের নিচের দিকে ঠেলে দেয়। যেন দ্রুত শরীর থেকে এটা বেরিয়ে যায়। তো তাতে গিয়ে হয় কি অ্যা আমাদের অনেকের ওই মলের মধ্যে যেহেতু এই মিউকাস মিশে রয়েছে, সর্দির মতন জিনিসটা মিশে রয়েছে, তাড়াতাড়ি টয়লেট হয় এবং সহজ হয়। কিন্তু যদি একটু চিন্তা করে দেখেন যে খাবারের কোনো একটা খাবার থেকে পুষ্টি শুষে নিতে তো একটা সময় লাগে। তো সময় লাগার কথা আমার ১০ ঘন্টা বা ৫ ঘন্টা। আর আমি ফাইবার সঙ্গে খেলাম, ফলে পুরো জিনিসটা ঠেলে বেরিয়ে গেল ২ ঘন্টায়। তাহলে আমি তো পুষ্টি পাবো না। তো এই ফাইবারের ক্ষেত্রে এই বিষয়গুলিও ভাবতে হয়। ফাইবারকে কিন্তু বিজ্ঞানীরাই বলেন এটা একটা অ্যান্টি নিউট্রিয়েন্ট। অর্থাৎ এটা পুষ্টি শোষণে বাধা দেয়। তো চিনি জাতীয় খাবার খেলে সেটা উপকারী। কারণ হচ্ছে চিনিও যেন শরীরের মধ্যে ঢুকতে না পারে তার ব্যবস্থা করে। কিন্তু আপনি মাংস খেলেন তার সঙ্গে যদি পালং শাক খেয়ে নেন, তাহলে আপনি আসলে নিজের ক্ষতি করছেন। কারণ হচ্ছে মাংসতে যে পুষ্টিটা ছিল সেই পুষ্টি দেহে প্রবেশের পথেও এই ফাইবারগুলো বাধা সৃষ্টি করবে। তাহলে লাভ হচ্ছে না। তো
আ এরপরে কোলেস্টেরল কমানোর ক্ষেত্রে ফাইবারের ভূমিকা নিয়ে অনেকে কথা বলেন। যেটা আসলে একটা বোকার মতন কথা। আর সবথেকে বড় ব্যাপার হচ্ছে যে কোলেস্টেরলটা আ নিয়ে যে হইচই এতদিন করা হতো, সম্প্রতি গবেষণা দাবি করছে যে সেই হইচইটাই একটা আ যুক্তিহীন হইচই। কোলেস্টেরল বেড়ে গেলেই আসলে মানে কোলেস্টেরল ওই চর্বি খেলেই বাড়ে ব্যাপারটা তাও নয়। একটি গবেষণায় দেখা গিয়েছিল যে স্যাচুরেটেড ফ্যাট নারকেল তেলে থাকে সবথেকে বেশি। আর বাটারের মধ্যে ছিল তার থেকেও কম। তো আ সেই গবেষণায় দেখা গেল যে যারা বাটার খাচ্ছিলেন, তাদের কোলেস্টেরল যতটা বেড়েছে তার থেকে এম এম ইসেতে এই স্যাচুরেটেড ফ্যাট বেশি স্যাচুরেটেড ফ্যাট সমৃদ্ধ নারকেল তেল খাওয়ার যারা খেয়েছেন, তাদের কোলেস্টেরল বেড়েছে কম। বা অন্যভাবে যদি আরেকটু সহজ করে বলি, কারণ কথাটা মনে হয় খানিকটা গুলিয়ে গেল। যে বাটার খেলেই তো আমরা ধরে নিই যে আমাদের কোলেস্টেরল সবথেকে বেশি বাড়ে। কেন? কারণ বাটারের মধ্যে স্যাচুরেটেড ফ্যাট রয়েছে। এরকম দাবিটা করা হয়। তো আ তাহলে দাবিটা হচ্ছে স্যাচুরেটেড ফ্যাট যত বেশি, তত কোলেস্টেরল বেশি হবে। অথচ নারকেল তেল খাওয়ানোর পর দেখা গেল, নারকেল তেলটা যেটা খাওয়ানো হয়েছিল সেটাতে প্রায় ৯৪ না ৯২% ছিল স্যাচুরেটেড ফ্যাট। তো সেই স্যাচুরেটেড ফ্যাট খাওয়ার পরেও রোগীর দেহে কোলেস্টেরলের মাত্রা কমল। বাটারের তুলনায় কম। তো তাহলে বোঝা গেল যে এটা ওই স্যাচুরেটেড ফ্যাট কতটা রয়েছে তার উপর এটা নির্ভর করে না। কারণ তাহলে নারকেল তেল খেলে কোলেস্টেরল আরো বেশি বাড়ার কথা ছিল। অথচ বাড়েনি পরীক্ষায়। তো সেজন্যে এই কোলেস্টেরলটা আর কোলেস্টেরল বাড়লেই আমাদের হৃদরোগ হবে, এই ধারণাটাও ঠিক নয়। এটা কোনো পরীক্ষা ভিত্তিক কোনো গবেষণায় এটা প্রমাণিত হয়নি যে চর্বি বেশি করে খাইয়ে দিলে তাদের হৃদরোগ বেশি হয়। বরং আ উদ্ভিজ্জ তেল খাইয়ে কোলেস্টেরলকে সাংঘাতিকভাবে কমিয়ে নেয়ার পরেও দেখা গিয়েছে রোগী মরে বেশি। তো তাহলে কোলেস্টেরল কমলো কিন্তু রোগী মরে গেল। সেটা তো ভালো কথা না, তাই না? সেটা তো উপকারী কথা হলো না। তো আ এই ইসের ব্যাপারে এই এই জায়গাগুলো এই কোলেস্টেরল নিয়ে উনারা ফাইবার, কোলেস্টেরল এই জায়গাগুলো নিয়ে উনারা এরকম আসলে একটা ভজকট পাকিয়ে ফেলেন আরকি। এবং এটা দেরিতে হজম হচ্ছে। যেটাই দেরিতে হজম হচ্ছে সেটাতেই কিন্তু গ্লাইসেমিক ইনডেক্স কম থাকে। শুধু গ্লাইসেমিক ইনডেক্স নিয়ে ভাবলেই তো চলবে না। আমার দেহের অন্যান্য পুষ্টি চাহিদাগুলো মেটানোর জন্যে অ্যা মেটানোর বিষয়টাকেও তো গুরুত্ব দিয়ে দেখতে হবে। কিন্তু উনারা চিনির দিকে এমনভাবে তাকিয়ে আছেন যে চিনির কথা ভাবতে গিয়ে পুষ্টিকর খাবার থেকে আমাদের সরিয়ে ফেলছেন। অথচ আ পুষ্টিকর খাবার বলতে যেগুলো বলছিলাম মাছ, মাংস, ডিম সেগুলোতেও কিন্তু চিনি নেই। তো সেগুলো খেতে উৎসাহিত করলেই সাধারণ মানুষের কিন্তু স্বাস্থ্যটা আসলে ভালোর দিকে চলে আসতে শুরু করবে। সুতরাং আ এটা খুবই ভালো আঁশযুক্ত খাবারটা। ধন্যবাদ ম্যাডাম। ম্যাডাম আমরা একটা বিষয়ে অভ্যস্ত বাইরের খাবার বা প্রক্রিয়াজাত খাবারটা আমরা খাই। আসলে এটা কিভাবে নিয়ন্ত্রণ করা সম্ভব? এখন আমাদের যে মানে আমাদের দেশের যে প্রেক্ষাপট, হ্যাঁ? এটা তো আসলে আমরা সবাই বলতে গেলে চাকরিজীবী। আমরা মায়েরা, বাবারা সবাই এখন বাইরের দিকে আমরা দৌড়াচ্ছি। বা যারা স্টুডেন্ট আছে তারাও কিন্তু পড়াশোনার জন্য বাইরে যাচ্ছে। এই এই বাইরের যে খাবারগুলো এগুলি আসলে রোধ করা খুব একটা সম্ভব না। তবে আমাদের দেখতে হবে কোন দোকানের খাবার আমি খাচ্ছি আমাকে ভালো করে দেখতে হবে। কোন খাবারে ক্যালোরি বেশি সেটা বাদ দিতে হবে। ক্যালোরিটা আসলে মূল বিষয় না। আ ডায়েটের ক্ষেত্রে মানুষ আসলে ক্যালোরি কখনোই খায় না। মানুষের দেহে ক্যালোরি আসলে কোনো ভূমিকাও রাখে না। কেন? কারণ হচ্ছে ক্যালোরিটা তো হচ্ছে তাপের একটি অ্যা বা তাপেরও না, শক্তির একটা একক। মানে হচ্ছে ১ গ্রাম ১ মিলিলিটার পানিকে ১ ডিগ্রিতে তাপমাত্রা বাড়াতে যেই পরিমাণ তাপ দিতে হয়, যেই পরিমাণ শক্তি খরচ করতে হয়, সেটাকে বলা হয় ক্যালোরি। এখন আমাদের যে খাবারগুলো, সেই খাবারে কিন্তু আ মানে খাবার পুড়িয়ে আমরা ক্যালোরি হিসেব করতে পারি। কিন্তু আমাদের দেহ কিন্তু ক্যালোরিটাকে কখনোই দেখে না। আমাদের দেহের ভিতরে ক্যালোরির কোনো পরিমাপক নাই। তো উনারা সবসময়ই খাবারের ক্যালোরি নিয়ে বলেন এবং সবাই আমরা তখন ক্যালোরির দিকে এত ফোকাস করে থাকি যে চিনির ক্যালোরি আর ধরুন অ্যা উম
পুষ্টিকর অন্য একটা খাবারের ক্যালোরি যে একই নয়, এই কথাটা আমরা খেয়াল রাখি না। এক আম ১০০ ক্যালোরি চিনি আর ১০০ ক্যালোরি ধরুন পালং শাক। এই দুটো আমাদের দেহে একই রকম প্রভাব ফেলবে না। অথচ ক্যালোরি কিন্তু একই। তো সুতরাং এই ক্যালোরির ভাবনাটাই আমাদেরকে খানিকটা বিভ্রান্ত করে। এর থেকে আমাদের দূরে থাকা দরকার। বিভিন্ন খাবার আমাদের দেহে বিভিন্ন রকমের প্রভাব তৈরি করে। যখন আমরা শর্করা খাই, শর্করা খেলে রক্তে চিনি বাড়ে, ইনসুলিন হরমোন ঝাঁপিয়ে পড়ে। কিন্তু যদি আমরা প্রোটিন এবং ফ্যাট খাই, তাহলে কিন্তু এই ঘটনাটা একইভাবে ঘটে না। ভিন্নভাবে ঘটে। তো এবং এই যে দেহে কি ঘটলো তার উপর ভিত্তি করে শেষ পর্যন্ত ঠিক হয় যে আমার স্বাস্থ্য ভালো হবে না খারাপ হবে। তো সুতরাং এই ক্যালোরির দিকে তাকিয়ে না থেকে আমাদের তাকিয়ে থাকতে হবে খাদ্যটা কতটা পুষ্টিকর সেটার দিকে। সেটা যদি আমরা দেখি তাহলে আমরা সুস্বাস্থ্য ফিরে পেতে পারবো। তো সেই বিচারে ওই যে খাবারগুলো আমি বলেছি সেগুলোই আসলে ডায়াবেটিক রোগীদের জন্যেও সবথেকে ভালো খাবার। এবং সবসময় যে বাইরে খেতে হবে এমন কোনো কথা নেই। যদি আমার হাতে সময় থাকে আমরা চেষ্টা করব বাড়ির তৈরি খাবার খেতে। যেমন কেউ যদি অফিসে টিফিন নিয়ে যান, তার উচিত বাড়ি থেকে খাবার তৈরি করে অফিসে নিয়ে যাওয়া। অ্যাম এই যে বাইরের খাবারের যে ট্রেন্ড আমাদের মধ্যে তৈরি হয়েছে, এই ট্রেন্ডের পেছনেও কিন্তু স্বাস্থ্যকর্মীদের দেয়া যে অপতথ্য, সেটা একটা বিশাল ভূমিকা রেখেছে। ১৯৭০ এর দশকে আমেরিকা ১ম যাত্রা শুরু করল। তারা বলল, "চর্বি আমাদের জন্য খুব ক্ষতিকর। প্রোটিন হিসেব করে খেতে হবে" এবং তাহলে এই দুটোকে যদি আমরা বাদ দেই, প্রোটিন যদি কমিয়ে খাই এবং চর্বি খাওয়া বন্ধ করে দিই, তাহলে বাকি থাকে তো শর্করা। তো তখন দেখা গেল মানুষ শর্করা খেয়েই পেট ভরাচ্ছে। তখন এই যত ব্যবসা, এই খাদ্য বিক্রি করার, তৈরি খাদ্য বিক্রি করার যে ব্যবসা যেগুলো, রেস্টুরেন্ট বলুন, কোনো খাবারের দোকান বলুন, পেস্ট্রি শপ, বেক করে যারা রুটি বিক্রি করে, এরা সবাই তখন ফোকাস করল যে কি করে চর্বি কমানো যায়, কি করে আরো এই কার্বোহাইড্রেট আরো বাড়িয়ে দেয়া যায়। এবং গত ৩০ বছর, ৪০ বছর ধরে এই ধারাটাই চলে এসেছে। তো সেই ধারার ফলেই কিন্তু এখন আমাদের চারপাশে যে দোকানগুলো, ফাস্টফুডের দোকানগুলো, সবগুলোর মধ্যেই আমরা দেখি এই অতিরিক্ত পরিমাণে কার্বোহাইড্রেট খাওয়া হচ্ছে। ফ্রাইড চিকেন খেতে যান, সেখানেও চিকেনের গায়ের মধ্যে একটা আটা দিয়ে একটা কোট দিয়ে দেয়া হয়। জিনিসটা কড়কড়ে হবে, খেতে ভালো লাগবে, সেজন্য সেটা করা হয়। আবার ধরুন কেউ খাচ্ছে ফ্রাইড চিকেন কিন্তু সঙ্গে আবার এক বাটি আলু ভাজা। তো এই জিনিসগুলো আমাদের হয়েছে কারণ আমাদেরকে বলা হয়েছিল যে চর্বি খাওয়া যাবে না এবং প্রোটিন খেতে হবে কম করে। অথচ যদি সঠিক তথ্যটা আমরা জানতাম, তাহলে যারা খাদ্য বিক্রি করেন তারাও দেখা যেত ওই চর্বি, ভাজা চর্বি বিক্রি করতেন। চর্বি ভাজলে পরে মাংসের যে চর্বির অংশটা সেটা ভাজলে পরে কড়কড়ে একটা আ রূপে নিয়ে আসা যায় যেটা খেতে অত্যন্ত সুস্বাদু। তো সেইগুলো হয়তো বিক্রি বেশি হতো। লোকে সেইগুলোকে আগ্রহ করে খেত। তো তাহলে মানুষের যে স্বাস্থ্য ক্ষতি সেটা বাইরের খাবার খেয়েও এভাবে হতো না। এখনো আমাদের দেশে যে উদ্ভিজ্জ তেল যেগুলোতে যে রেস্টুরেন্টগুলোতে ব্যবহার করা হয়, যদি সেগুলো বাদ দিয়ে তার পরিবর্তে এই প্রাণীজ চর্বি ব্যবহার আমরা শুরু করতে পারি। তাহলে এবং মানুষকে এই যে ডিম, মাছ, মাংস এগুলো খেতে উদ্বুদ্ধ করতে পারি। এগুলোর ব্যবস্থাপনা করতে পারি যেন এগুলোর সরবরাহ ঠিক থাকে বা প্রচুর পরিমাণে সরবরাহ আমরা পাই। দেশে এটার উৎপাদন যদি বাড়াই, তাহলে দেখা যাবে যে আমরা বাইরেও খাচ্ছি কিন্তু তারপরেও সেটা আমাদের স্বাস্থ্যের জন্য উপকারী। বাইরের খাবার হলেই সেটা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর তা নয়। কিন্তু বাইরের খাবারে ক্ষতি যেটা হচ্ছে তার কারণ হচ্ছে যে এই খাবারগুলোকে তেল দিয়ে রান্না করা হচ্ছে, এই উদ্ভিজ্জ তেল দিয়ে এবং এই খাবারের মধ্যে প্রচুর থাকছে শর্করা। তো এই দুটো মিলেই আমাদের মূল ক্ষতিটা হচ্ছে আসলে। তো বাইরের খাবার উম যদি এখনকার যে অবস্থা, তাতে যদি কারো পক্ষে বাইরে না খেয়ে খাওয়া মানে না খেয়ে থাকা সম্ভব না হয়, তাকে বাইরে খেতেই হবে। তাহলে তাকে নিজের উদ্যোগে বেছে খেতে হবে যে আমি বাইরের কোন খাবারটা খাবো। আপনি আম ডিম খান, আপনি আম মাংস যদি কোথাও বিক্রি হয় সেটা কিনে খেতে পারেন। আ কিন্তু ওই যে পরোটা বেশি করে খাওয়া বা নান রুটি খাবেন বা আ বিরিয়ানি খাবেন, যদি সেটা করেন তাহলে দেহের ক্ষতি হবে। দেহটাই এইরকম।
এইগুলো খেলে ক্ষতি হয়। সুতরাং অ্যা কাউকে দোষ দেয়ার এখানে উপায় নেই। আপনার মানুষের দেহ যদি হয় তাহলে এটা এভাবেই কাজ করে। সো আপনাকে এই নিয়মগুলো মেনে চলতে হবে। যখন দেখবেন যে তার কোনো উপায় নাই, তখন আপনি বাইরে খেতে পারেন। তারপরে বাইরে খেতে গেলে আপনাকে সতর্ক হতে হবে। কারণ আমি যেটা আমাদের পেশেন্টদের মধ্যে দেখি, যারাই নিয়মিত এই যে রেস্টুরেন্টে পরোটা, ভাজি বা দুপুরে খাবার খাচ্ছেন, তাদের কিন্তু কোলেস্টেরল অনেক হাই। তাদের টিজি অনেক হাই। কারণ তারা কি ধরনের তেল ব্যবহার করছে, কি ধরনের ডালডা দিয়ে ভাজছে, পরোটা, মানে সবকিছু মিলিয়ে তাদের খাবারটা খুব একটা যে ভালো তা না। তো সমস্যাটা এইখানেই যে দেখুন উনি কথাটা যেভাবে বললেন, তাতে দোষটা দেয়ার চেষ্টা করছেন চর্বিকেই সবসময়। যে পরোটা কিরকম তেল ব্যবহার করেছে সেটার উপরে দোষ। কিন্তু এই যে উনার কথাতেই উনিও বললেন যে কোলেস্টেরল তিনি বেশি দেখেছেন, টিজি বেড়ে যেতে দেখেছেন। টিজি ট্রাইগ্লিসারাইড এটা কিভাবে তৈরি হয়? ট্রাইগ্লিসারাইড তৈরি হয় আমাদের লিভারের মধ্যে এবং চর্বি খেলে সেই চর্বি আসলে ট্রাইগ্লিসারাইড বাড়ায় না। বরং চিনি খেলে আমাদের লিভার সেই চিনিটাকে, চিনি বলতে এখানে ভাত, রুটি, আলু, তারপরে মিষ্টি চিনি, মিষ্টি স্বাদের বিভিন্ন ফলমূল সমস্তই হচ্ছে চিনি। এইগুলো খেলে রক্তে চিনির মাত্রা বাড়লে তখন ট্রাইগ্লিসারাইড তৈরি হয় সেই চিনি থেকে। তো যার রক্তে ট্রাইগ্লিসারাইড বেশি, তিনি আসলে শর্করাটা বেশি খেয়েছেন। তার শর্করাটাকে কমানো দরকার। কিন্তু ওনারা যেহেতু মনে করেন যে ট্রাইগ্লিসারাইডটাও আসছে চর্বি থেকে, যেটা অসম্ভব একটা ব্যাপার। তো যেহেতু ওনারা মনে করছেন যে এই ট্রাইগ্লিসারাইডটা যেটা নতুন তৈরি হয়ে রক্তের মধ্যে বাড়ছে, এটা চিনি থেকে চর্বি থেকে আসছে বিধায় তারা বলেন এটা খেও না। অথচ কথাটা সম্পূর্ণই ভুল। তবে চেষ্টা করতে হবে যে যতটা সম্ভব অকেশন ছাড়া আমার মনে হয় বাইরের খাবার অ্যাভয়েড করা উচিত যতটা সম্ভব। ম্যাডাম, ব্লাড সুগার মাপার ক্ষেত্রে খাবার আগে এবং পরের মানে কোন সময়টা বেশি আদর্শ বলে মনে করেন আপনি? খাবার আগে যেটা আমরা ফাস্টিং বলি, যে ফাস্টিং ব্লাড সুগার, এটা ধরেন 8 থেকে 10 ঘন্টা পরে মাপতে হবে সকালবেলা। আমি রাতে কখন খেয়েছি তারপরে আমি হিসাব করে দেখব আমার কত ঘন্টা হলো। এখন ফাস্টিং যদি আমি ধরেন রাত 10টা বা 9টার সময় রাতের খাবার খাচ্ছি, কিন্তু আমি পরদিন 10টার সময় যদি ফাস্টিং মাপি, তাহলে এটা কিন্তু হবে না। ব্লাড সুগারটা তখন কম আসবে। তো সেটা কেন হবে না? মানে ফাস্টিং ব্লাড সুগার তখন কম আসবে কেন? মানে যদি আমি যখন খেয়েছি তার পরেই তো রক্তে চিনি বেশি থাকার কথা। তো ২ ঘন্টা আগে খেয়েছি, ২ ঘন্টা পরে যদি মাপি তাহলে তো সবথেকে বেশি চিনি পাওয়ার কথা। তো তাহলে সেটা তো কথা হলো না। মানে এই ২ ঘন্টা বা ৪ ঘন্টা বা ৮ ঘন্টা পরে অ্যা এটা কিন্তু আসলে কোথাও এরকম বাঁধা কথা নেই যে আপনাকে ঠিক এত ঘন্টা পরে মাপলে সেটা ফাস্টিং হবে আর নয়তো হবে না। তো এটা খানিকটা উনি বিষয়টাকে জটিল করে ফেললেন। সকালবেলায় অনেকে আমরা ভোরবেলায় রক্তের চিনি মাপি, সেটাও কিন্তু আবার ঠিক নয়। তার কারণ হচ্ছে ভোরবেলা যখন আমরা ঘুমের থেকে উঠি, তখন আমাদের দেহে প্রাকৃতিকভাবেই নতুন চিনি তৈরি হয়। এই কর্টিসল হরমোনটা ঘুম থেকে জাগিয়ে তোলার জন্যে এই হরমোনটা আমাদের দেহে খানিকটা বাড়ে। বেড়ে গিয়ে রক্ত আমাদের কলিজা তখন চিনি তৈরি করে। তৈরি করে রক্তে চিনির মাত্রাটাকে খানিকটা বাড়িয়ে দেয়। তো তো আপনি যদি সেই সময়ে রক্ত নিয়ে চেক করেন আপনার রক্তের চিনি কত, তাহলে দেখবেন চিনির মাত্রা খানিকটা বেড়ে রয়েছে। অথচ সেটা কিন্তু স্বাভাবিক। যে একটা সুস্থ মানুষেরও সকালবেলায় ঠিক ঘুম থেকে ওঠার সঙ্গে, সঙ্গে এই চিনিটা একটু বেশি থাকবে। আবার তিনি যদি ১ ঘন্টা বা ১.৫ ঘন্টা পরে ঘুম থেকে ওঠার ১.৫ ঘন্টা পরে কিছুই খেলেন না এর মধ্যে, তো তাহলে তো তিনি উপোস অবস্থাতেই আছেন। মানে খাবার তো খাননি। এই অবস্থায় তিনি যদি রক্ত নিয়ে মাপেন, তাহলে দেখা যাবে সেই রক্তে চিনির মাত্রাটা কমে এসেছে এবং এটাই আসলে বেশি নির্ভরযোগ্য অ্যাম মাত্রা বা পরিমাপ। কেন? কারণ হচ্ছে ভোরবেলাতে এই আমাদের এই ইসে থেকে কর্টিসল হরমোনের কারণে যে রক্তে চিনি খানিকটা বেড়ে যাবে এটা তো আমরা জানি এবং এটা তো শুধু আমাদের খাদ্যের উপর যে নির্ভর করছে তা নয়।
তো সুতরাং ওই সময়টাতে মাপলে বরং গন্ডগোল হওয়ার সুযোগ রয়েছে। আর সবথেকে বড় কথা হচ্ছে যে ডায়াবেটিস রোগীর ক্ষেত্রে আ চিনি মাপটা থেকেও বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে ইনসুলিন রক্তে কতটা রয়েছে সেটা। যদিও সেটা পরিমাপ করা কঠিন বা দাম বেশি পড়ে কিন্তু সেটাই আসল আম উম উম কি বলে সূচক যেটা দিয়ে বোঝা যায় যে তার অসুখটা কতটা খারাপ। রক্তের চিনি এটা নিয়ন্ত্রণ করা তো অতি সহজ। খাবার থেকে যদি আমি শর্করা বাদ দিয়ে দিই, তাহলেই তো রক্তে চিনি আর বাড়ে না। তো খাবার থেকে শর্করা পুরোপুরি বাদ দিয়ে দিলেও ভোরবেলাতে কিন্তু আমার রক্তে চিনি খানিকটা বাড়তে পারে। কারণ আমার দেহ চিনি তৈরি করতে পারে। আর সেই কারণেই বাইরে থেকে শর্করা খাওয়া আমাদের জন্য বাধ্যতামূলক না। কারণ দেহ প্রয়োজনে চিনি তৈরি করতে পারে। এটা গেল একটা। ৮ থেকে ১০ ঘন্টা পরে ফাস্টিং মাপতে হবে। আর যেটা আফটার ব্রেকফাস্ট অর আফটার লাঞ্চ যেটা মাপবো, একেবারে ঘড়ি ধরে কাঁটায় কাঁটায় ২ ঘন্টা পরে। খাবারের ২ ঘন্টা পর। খাবারের ২ ঘন্টা পরে। এটা আবার ৩ ঘন্টা পরে মাপলে এটার কোনো রেজাল্ট আসবে না। কারণ আমাদের ব্লাড সুগারটা যতটুকু বাড়ার ২ ঘন্টার মধ্যেই বাড়বে। ২ ঘন্টায় মানে আমি যে খাবারটা খেলাম ২ ঘন্টার মাথায় এটা সর্বোচ্চ বাড়বে। এই কথাটাও ঠিক নয় আসলে। উনি এত বড় এক্সপার্ট হয়ে কথাটা বলছেন একটু অবাক হচ্ছি। যেই কারণে ২ ঘন্টা পরে এটাকে পরীক্ষা করা হয়, তার মূল কারণটা হচ্ছে যে আমাদের সুস্থ দেহে, সুস্থ মানুষের দেহে দেখা গিয়েছে যে যেকোনো শর্করা সমৃদ্ধ খাবার খাওয়ার পরেও মানুষটা যদি সুস্থ হন, তাহলে ২ ঘন্টার মধ্যে দেহ তার রক্ত থেকে সেই চিনিটাকে সরিয়ে ফেলতে সক্ষম হয়, সুস্থ মানুষের ক্ষেত্রে। তো তাহলে রক্ত থেকে যদি চিনিটাকে সরিয়ে ফেলা যায় এবং তাতে রক্তের চিনির মাত্রা স্বাভাবিক পর্যায়ে ফিরে আসে ২ ঘন্টা পরে, তাহলে তখন সেই মানুষটাকে আমরা বলি সুস্থ মানুষ। এখন ২ ঘন্টার অ্যাম যেই রোগীর ক্ষেত্রে যে ডায়াবেটিস আক্রান্ত রোগী, তার দেখা যায় সেই একই পরিমাণ খাবার খেলে ২ ঘন্টা পরেও রক্তে চিনিটা স্বাভাবিক পর্যায়ে নেমে আসেনি। তখনই আমরা বলি এটা সমস্যা, এটা অসুখ। যে চিনির মাত্রাটা ২ ঘন্টার মধ্যে স্বাভাবিক পর্যায়ে নেমে আসেনি। তো তাহলে অ্যা ৩ ঘন্টা পরে মাপলে সেটা সঠিক রিডিং আমরা পাবো না। কারণ হচ্ছে যে আরো ১ ঘন্টা সময় পেলে তো চিনিটা আরো খানিকটা কমে আসার সুযোগ পাবে। সুতরাং ৩ ঘন্টা পরে গিয়ে আপনি মাপলে আপনার রক্তে চিনির মাত্রা কারো ক্ষেত্রে হয়তো স্বাভাবিক দেখা যাবে। কিন্তু আ যেহেতু সাধারণ মানুষের ক্ষেত্রে সুস্থ একজন স্বাভাবিক মানুষের ক্ষেত্রে সাধারণত ২ ঘন্টার মধ্যেই এই চিনিটা স্বাভাবিক পর্যায়ে নেমে আসে। তা আপনার যদি ৩ ঘন্টা লাগে তাহলে আপনার দেহটা সুস্থ স্বাভাবিক মানুষটার দেহের মতন আর কাজ করছে না। তখনই সেটাকে আমরা বলছি অসুস্থতা। তাই না? তো সেজন্য ২ ঘন্টা পরে মাপতে হয়। যে ২ ঘন্টার মধ্যে রক্তের চিনিটা স্বাভাবিক আসার কথা। যার স্বাভাবিক আসে না, তার মানে তার দেহে গন্ডগোল রয়েছে। তারপরে কি হবে? আস্তে 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 নিচের দিকে নামতে থাকবে। তিনি যেটা বললেন যে ওই ২ ঘন্টার শেষেই রক্তের চিনিটা সর্বোচ্চ থাকে, এটা একেবারেই ভুল কথা। আমি খাওয়ার শুরু করার পরে কি খাবার খাচ্ছি তার উপর ভিত্তি করে ০.৫ ঘন্টা পরে, ১ ঘন্টা পরে, ১.৫ ঘন্টা পরে আমার রক্তে সর্বোচ্চ চিনির মাত্রা থাকতে পারে। আর ২ ঘন্টার মধ্যে যেটা বুঝিয়ে বললাম যে ২ ঘন্টার মধ্যে সুস্থ মানুষের চিনিটা সাধারণত স্বাভাবিক পর্যায়ে নেমে আসে। তো যদি কারো না আসে তখন তাকে অসুস্থ বলা হয়। তাহলে আমি যদি ৩ ঘন্টা পরে এটা করি তাহলে এই রেজাল্টটা সঠিক হবে না। ম্যাডাম, অনেকে শোনা যায় ইনসুলিন রেজিস্ট্যান্স। তো এই ক্ষেত্রে খাদ্যাভ্যাস পরিবর্তনের মাধ্যমে কি এই ইনসুলিন রেজিস্ট্যান্স কমানো যায়? এটা অবশ্যই কমানো যায় যদি আপনি খাবারটা মানে টাইমলি খান। আমি যেটা বলছি যে ২ ঘন্টা পরে আমরা ব্লাড সুগার মাপছি, হ্যাঁ? কিন্তু আমরা যে খাবারটা খাচ্ছি ওটা কিন্তু আমাদের স্টমাকে ৩ ঘন্টা থাকে। এইখানেই এই কথাটা যদি খেয়াল করেন তাহলে দুটো জিনিস বোঝা যায় যে উনি ইনসুলিন রেজিস্ট্যান্সটা কি সেটা প্রথমত বোঝেন না। আর দ্বিতীয়ত একটু আগে যে কথাটা বললেন ২ ঘন্টা পরে আমাদের রক্তের চিনি মাপতে, সেই ধারণাটাও উনি যেটা কথা বলেছেন আরকি সেই কথাটাও কিন্তু আসলে ভুল। যদি একটা খাবার হজম হতেই আমার ৩ ঘন্টা লাগে, তাহলে ৩ ঘন্টা ধরে এটা হজম হবে, ৩ ঘন্টা ধরে এটার মধ্যে থেকে যে চিনি সেটা আমার দেহের মধ্যে তো প্রবেশ করতে থাকবে। সুতরাং উনি যে বললেন যে ২য় ঘন্টার শেষেই আমাদের রক্তে সর্বোচ্চ চিনি থাকবে, হিসেব করলে তো আমি দেখি যে তখনও তো আমার সব খাবার হজমই হয়নি। এরপরেও পেটের মধ্যে খাবার রয়ে গিয়েছে যেটা হজম হচ্ছে যেখান থেকে চিনি আরো ঢুকছে রক্তের মধ্যে। তো তাহলে অ্যা
তৃতীয় ঘন্টায় চিনি তো বাড়তেও পারে বা চিনিটা নাও কমতে পারে, তাই না? তো এই কথাগুলো শুনলেই তখন আমি বুঝি যে উনি আসলে বিষয়টাকে নিয়ে যে ভেবে বলছেন তা না। উনি পড়েছেন কোথাও, কেউ উনাকে বুঝিয়ে দিয়েছেন, শুনিয়ে দিয়েছেন এবং শুনেই উনি সেটাকে মেনে নিয়েছেন। প্রশ্ন করেননি। হ্যাঁ, 3 ঘন্টা পরে কিন্তু স্টমাকটা আস্তে আস্তে খালি হতে থাকে। সেজন্য একটা খাবার থেকে আরেকটা খাবারের গ্যাপ হবে 3 ঘন্টা, বড়জোর 3.5। এর অত্যন্ত বোকার মতন কথা। কারণ হচ্ছে আমার পাকস্থলীতে খাবারটা ছিল। ৩ ঘন্টা পরে সেটা পাকস্থলীতে থেকে বেরিয়ে গেল ক্ষুদ্রান্ত্রে। ক্ষুদ্রান্ত্র থেকে সেটা কিন্তু তখনও সেখান থেকে আমার দেহ রস শুষে নিচ্ছে, পুষ্টি শুষে নিচ্ছে, চিনি শুষে নিচ্ছে। তো সেটা ক্ষুদ্রান্ত্রে থাকবে আরও ৬ ঘন্টা, ৭ ঘন্টা, ১০ ঘন্টা একেকটা সংখ্যা। অর্থাৎ পরবর্তী দিন অ্যা আবার পায়খানায় যাওয়ার আগ পর্যন্ত এটা আমার দেহের ভেতরেই থাকবে জিনিসটা। তাই না? তো সুতরাং এই যে পেটটা পাকস্থলীটা খালি হয়ে গেলেই সঙ্গে, সঙ্গে আমাদেরকে আবার খেতে হবে। এই ধারণাটা তো ঠিক ধারণা না। কারণ আমার অন্ত্রে তো খাবারটা এখনো রয়েছে এবং আমার অন্ত্র সেটাকে হজম করে সেখান থেকে রস শুষে নিচ্ছে। তো তাহলে এক্ষুনি আবার কেন খেতে হবে? আর ইনফ্যাক্ট উনারা এই জিনিসটা বোঝেন না বলেই ওনারা এই যে ৩ ঘন্টা অন্তর, অন্তর খাবার যে বুদ্ধি দেন আর এই বুদ্ধিটাই মানুষের ইনসুলিন রেজিস্ট্যান্স আরো বাড়ায়। ইনসুলিন রেজিস্ট্যান্সটা কি? ইনসুলিন রেজিস্ট্যান্স হচ্ছে দেহে অতি দেহে যখন ইনসুলিন হরমোনটা ঠিক মতন কাজ করে না কিছু, কিছু অঙ্গে, এই কথাটাও খুব গুরুত্ব দিয়ে মনে রাখা দরকার। কারণ ইনসুলিন রেজিস্ট্যান্স একই সঙ্গে সমস্ত অঙ্গে হয় না। কিছু, কিছু অঙ্গে হয়, অন্যগুলোতে হয় না। তো যেই অঙ্গগুলোতে এই রেজিস্ট্যান্স হয়েছে, অর্থাৎ ইনসুলিনের সংকেতে তারা কাজ করছে না, সেই অঙ্গগুলোতে ইনসুলিন যেন কাজ করে সেটা নিশ্চিত করার জন্যে দেহ বেশি ইনসুলিন তৈরি করে। কিন্তু ওইদিকে যেই অঙ্গগুলো আবার সুস্থ রয়েছে, যারা ইনসুলিনের সংকেতে তখনও কাজ করছে, তারা অতিরিক্ত ইনসুলিন পেলে অতিরিক্ত কাজ করে। তখন শরীরের মধ্যে একটা এই গন্ডগোল বেঁধে যায়। তো সেজন্যে এই ইনসুলিন শুরুতে ইনসুলিন রেজিস্ট্যান্সটা তৈরি হয় কি করে আমাদের দেহে? ইনসুলিন রেজিস্ট্যান্স তৈরি হওয়ার একটা কৌশল হচ্ছে দেহে যদি ইনসুলিন হরমোনটা দীর্ঘ সময় বেড়ে থাকে, তাহলে আমাদের দেহ এই ইনসুলিন হরমোনের প্রতি রেজিস্ট্যান্ট হয়ে যায়। এখন আপনি ৩ ঘন্টা পর, পর যদি খান, ৩ ঘন্টা পর, পর শর্করা জাতীয় খাবার খেলেন। ৩ ঘন্টা পর, পর রক্তে চিনি বাড়ল এবং রক্তে চিনি বাড়লেই ইনসুলিন হরমোনটা ঝাঁপিয়ে পড়ে। তার মানে ধরুন সকালবেলায় খাওয়ার পরে একবার যে রক্তে চিনি বেড়েছে এবং ইনসুলিন বেড়েছে, তারপরে ইনসুলিন একবার বেড়ে গেলে সেটাকে আবার কমে আসতে, বেসলাইনে আসতে অ্যা ৪ ঘন্টা ৫ ঘন্টা সময় লাগে। তো আপনি সকালে খেয়েছেন, একবার ইনসুলিন বেড়েছে। এই ইনসুলিনটাকে কমে আবার শূন্যতে নেমে আসতে ৫ ঘন্টা লাগবে বা ৪ ঘন্টা লাগবে। আর আপনি ৩ ঘন্টা পরে আবার খেয়ে নিলেন। তাহলে কি হলো? ইনসুলিনটা পুরো নেমে আসতে পারল না। তার আগেই নতুন খাবার এসে নতুন চিনি বাড়িয়ে দিল এবং ইনসুলিনকে আবার বাড়তে হলো। তো তার মানে এইভাবে দেখলে দেখবেন যে সারাদিনই আমার দেহের মধ্যে ইনসুলিনটা যেই মাত্রায় স্বাভাবিক মাত্রা যেটা, সেই মাত্রা থেকে খানিকটা বেড়েছিল। তো এই বাড়তি মাত্রাটা যদি সারাদিন ধরে চলে, তখন আমাদের দেহ এই বাড়তি মাত্রার প্রতি ইনসুলিন রেজিস্ট্যান্ট হয়ে যায় এবং ফলে দেহ ঠিক মতন কাজ করে না। তো তাহলে ৩ ঘন্টা অন্তর, অন্তর খাওয়ার এই ধারণাটা আসলে আমাদের ইনসুলিন রেজিস্ট্যান্সকে ক্রমান্বয়ে খারাপ করে। ক্রমান্বয়ে এটা খারাপ করতে থাকে। স এ এবং এই বিষয়টা উনি একদম বোঝেন না এবং সেজন্যেই এই ভুল কথাটা বলছেন। বেশি গ্যাপ রাখা ঠিক হবে না। এখন যদি আমি খাবারটা অনেক দেরিতে খাই, তাহলে কিন্তু আমার ইনসুলিন রেজিস্ট্যান্স বেড়ে যেতে পারে। সম্ভব না। খাবারটা যদি আমি দেরিতে খাই, তাহলে আমি ইনসুলিনটাকে কমে শূন্য মাত্রায় আসার সুযোগ দিচ্ছি এবং যদি আমার দেহ সেই সুযোগ পায়, তাহলে দেহ দেখে যে সারাদিন তো ইনসুলিন বেড়ে থাকে না। ৩ বেলা খাচ্ছি, ৩ বেলাতেই বাড়ে আবার কমে নেমে আসে। আবার বাড়ে আবার কমে নেমে আসে। তো এই ঘটনাটাই কিন্তু স্বাস্থ্যকর। যদি ইনসুলিন ঠিক মতন নেমে আসতে পারে তাহলে স্বাস্থ্যকর। কিন্তু ৩ ঘন্টা অন্তর, অন্তর খেলে আমরা এটা করতে পারি না। আমাদের দেহ এটা করতে পারে না। ফলেই দেহটা খারাপ হতে শুরু করে। ইনসুলিন রেজিস্ট্যান্স হবার পেছনে এই ঘন, ঘন খাওয়াটাই একটা কারণ। বা যদি আমি একদম 1 ঘন্টা পর পর খাই। অনেকে দেখবেন, অনেক পেশেন্ট বলে যে আপনারা তো সারাদিন খেতে বলেন। আসলে তো আমরা সারাদিন খেতে বলি না। ৩ ঘন্টা পর, পর খেতে বলছেন সেটা সারাদিন খেতে বলা নয়। মানে আপনি পুষ্টিবিদ হয়ে এ কথা বলছেন। ইয়া রাব্বুল আলামিন। আমরা কি বলি একটু পর পর খাবেন? ৩ ঘন্টা পর, পর খাওয়া তো একটু পর, পরই খাওয়া।
আমি এই যে ভিডিওটা করছি এখন, আমি বৃহস্পতিবার রাতে খেয়েছি। তারপরে শুক্রবারে কিছু খাইনি। পানি খেয়েছি, লবণ খেয়েছি কিন্তু অন্য কোনো খাবার খাইনি। বাটারের টুকরা খেয়েছি ২ টো। আজ সকালে উঠেও ২ চামচ ঘি খেয়েছি এবং এখন বাজে দুপুর ১ টা প্রায়। কিছু খাইনি। তো এই ঘটনাটাই আমার ইনসুলিন রেজিস্ট্যান্সকে বরং কমাবে। আমার দেহটাকে ইনসুলিন মুক্ত রাখবে দীর্ঘ সময়। ফলে আমার দেহ ইনসুলিনের সঙ্গে তার যে শত্রুতা, সেই শত্রুতাটা কেটে যাবে। মানব দেহটা সেভাবেই কাজ করে। শুধু মানব দেহ না। যেকোনো প্রাণীর দেহই এভাবেই কাজ করে। তো বিষয়টা উনার জানা নেই। তারা কিন্তু ভুল মনে করে যে আপনারা সারাক্ষণ খেতে বলেন। সারাক্ষণ কেউ কিন্তু খায় না। মানে নির্দিষ্ট সময়, মানে সময়টা কিন্তু ইম্পর্টেন্ট। একটা ডায়াবেটিক পেশেন্টের জন্য সময়টা খুবই গুরুত্বপূর্ণ। সময় মতো খাবার না খেলে তার হয় মানে ডায়াবেটিসটা কমবে না, অথবা তার হাইপোগ্লাইসেমিয়া হবে, দুইটাই হতে পারে। একদম ভুল কথা। কারণ অ্যাম এই নিয়ে গবেষণা হয়ে গিয়েছে এবং যারা আমরা কেটোজেনিক নিউট্রিশন অনুসরণ করছি বা যারা কার্নিভোর ডায়েট করছেন, যেটা কেটোজেনিক ডায়েটেরই একটা সাবসেট, তারা দিনে ১ বার খাচ্ছেন। তারপরেও তারা সুস্থ হয়ে যাচ্ছেন। ডায়াবেটিস মুক্ত হয়ে যাচ্ছেন। উচ্চ রক্তচাপ, হৃদরোগ এগুলো ভালোর দিকে চলে যাচ্ছে। কারণ তাদের ইনসুলিনটাকে সারাদিন তারা বাড়িয়ে রাখছেন না। এই বিষয়টা উনি বোঝেন না। যাদের হচ্ছে ইনসুলিন রেজিস্ট্যান্স, তো এদেরকে আসলে আপনি বলছেন যে দেরি করে খাওয়ার কারণেই এটা হচ্ছে। তো এক্ষেত্রে যারা ডায়েট কন্ট্রোল করে, এদের তো খাওয়ার দেখা যায় হচ্ছে অনেক টাইম নিয়ে অনেক লেট করে খাচ্ছে, কম খাচ্ছে, এদের কি এই প্রবলেমটা হওয়ার পসিবিলিটি আছে? তো ধারণাটা যেহেতু উনি বোঝেন না, সুতরাং এই বিষয়ে উনাকে প্রশ্ন করা তো আসলে বোকামি। কিন্তু তাও প্রশ্ন করা হলো। না, কম খেলেও, মানে কম খেলেও ওরা কিন্তু পেটটা খালি রাখছে না। যেটা বলছি যে যে খাবারগুলোতে অল্পতে পেট ভরে যাচ্ছে, তারা সবজি বেশি খাবে, শাক বেশি খাবে, বা অনেকগুলি শশা খেলেন, এরকম খেতে পারে। মানে পেটটা ভরা থাকবে, কিন্তু তারা কার্বোহাইড্রেট কম খাচ্ছে। কিন্তু তাহলে পেটটাকে ভরা রাখতেই হবে কেন? মানে অ্যা পেট ভরা না থাকলে আমাদের ডায়াবেটিস খারাপ হবে। এইরকম কোনো গবেষণা কি কোথাও আছে? না, নাই। তো তাহলে এই কথাগুলো আসলে হচ্ছে ওই যে অ্যাম বিশেষজ্ঞ হয়ে গেলে তখন আমরা অনেক কথা নিজেরাই মনে করি সঠিক। আমাদের মনে হয় যে এটা বোধহয় এইভাবে যুক্তিতে এটা হতে পারে এবং সেটাকেই তখন আমরা বিজ্ঞ বিশেষজ্ঞের মতামত হিসেবে উপস্থাপন করে ফেলি। এরকম কোনো অনুষ্ঠানে বলে ফেলি। যেটা অত্যন্ত ভুল। আমাদের এরকম অভ্যাস থেকে দূরে আসা দরকার। যদি আপনি আসলে দায়িত্ববান কেউ হন, তাহলে যা বৈজ্ঞানিকভাবে প্রমাণিত, নিশ্চিত করতে হবে যে আপনি সেইটুকুই বলেন, তার বাইরে না বলেন। কারণ নয়তো এই যে মনে হয়, আমি বিশ্বাস করি, এই রকমের কথার কারণে দেখা যায় গন্ডগোল বেড়ে যায়। যেহেতু তারা ডায়েট কন্ট্রোল করছে, কিন্তু ডায়েট কন্ট্রোলের অর্থ এই না যে একদম না খেয়ে থাকবো, যে সকালে আমি নাস্তা করলাম, সারাদিন খেলাম না। এবং অনেকের আবার টেন্ডেন্সি দেখা যায় সকালবেলা খায় না, একবারে দুপুরে খাবার খাচ্ছে বা 11টার সময় খাচ্ছে। ওইটা কিন্তু ডায়েট কন্ট্রোল হবে না। ভুল কথা। সকালে যদি আপনি না খান, তাহলে আপনার ডায়েট কন্ট্রোল হবে এবং অত্যন্ত চমৎকারভাবেই হবে এবং এটা অত্যন্ত স্বাস্থ্যকরও। অ্যা ওয়েল সকাল বেলায় যদি কেউ আসলে প্রচুর আম প্রোটিন সমৃদ্ধ, ফ্যাট সমৃদ্ধ খাবার খেতে পারেন এবং তারপরে দুপুরবেলায় আরো কিছু কম খেলেন, রাতে খেলেন না। যদি এটা করতে পারেন তাহলে সবথেকে ভালো। এটা হচ্ছে আইডিয়াল। কিন্তু আমাদের যে জীবনধারা তাতে সবসময় সেটা করা সম্ভব হয় না। তো যাদের পক্ষে এটা সম্ভব হচ্ছে না, তারা যদি সকালবেলা নাস্তা না করেন, ধরুন আপনি অ্যা দুপুরেও খাচ্ছেন, রাতেও খাচ্ছেন, তাহলে সকালের নাস্তাটা না খাওয়াটাই আপনার জন্য সবথেকে উপকারী হবে। দুপুরে খেতে হবে প্রোটিন এবং ফ্যাট সমৃদ্ধ খাবার। কার্বোহাইড্রেট যতটা পারবেন বাদ দিবেন এবং ফ্যাট, প্রোটিন এবং কার্বোহাইড্রেট এই দুটোকে আলাদা করে খাবেন। একসঙ্গে মিশিয়ে খাবেন না। ফ্যাট, প্রোটিন এটাকে আগে খেয়ে নেবেন। খেয়ে ০.৫ ঘন্টা দেরি করলেন। তারপরে যদি আপনার কার্বোহাইড্রেট খেতে ইচ্ছে করে তখনও, তখন খেলেন। অধিকাংশ ক্ষেত্রে ইচ্ছে করবে না, তখন আর খাওয়ার দরকার পড়বে না। কিন্তু আম যদি খুব ইচ্ছে করে তাহলে খানিকটা তখন খেলেন। এইভাবে করে যদি আপনি খান এবং সকালে না খান, তাহলে আপনি স্বাস্থ্যগতভাবে চমৎকার বেনিফিট পাবেন।
সকালবেলা না খেলে সারা রাতে মানে রাতে খাওয়ার পরে রক্তে চিনি বেড়েছিল, ইনসুলিন বেড়েছিল। তারপরে আপনি ঘুমিয়ে পড়েছেন। আর কিছু খাচ্ছেন না যেহেতু সুতরাং ইনসুলিনটা শেষ পর্যন্ত কমে আসার সুযোগ পেয়েছে। তো ভোরবেলায় যখন ঘুম থেকে উঠলেন তখন আপনার ইনসুলিনটা কম অবস্থায় আছে। তো এই অবস্থাটা যদি চলতে থাকে তাহলেই আপনার দেহে চর্বি ভাঙা চলবে, দেহটা চর্বি দিয়ে চলবে এবং আপনার চিন্তাভাবনা, আপনার কাজকর্ম সবকিছুতে আপনি শক্তি পাবেন, উৎসাহ পাবেন, চিন্তাভাবনা পরিষ্কার হবে। আর যদি আপনি সকালে কিছু একটা খেয়ে ফেলেন, তাহলেই গন্ডগোলে বেঁধে গেল। কারণ সাধারণত আপনি কার্বোহাইড্রেট খাবেন। কার্বোহাইড্রেট খেলেই রক্তে চিনি বেড়ে গিয়ে আপনার গন্ডগোলটা বেঁধে গেল। তো সেই গন্ডগোল থেকে আত্মরক্ষা করতে গেলে সকালে না খাওয়াটা অতি উপকারী। যদি না কেউ ওই আইডিয়াল যেটা বললাম সেটা করতে পারেন। সকালবেলা একেবারে বেশি করে মাংস, মাছ, ডিম বেশি করে চর্বি দিয়ে খেয়ে নিলেন। অন্য কিছু সঙ্গে খেলেন না। দুপুরে শাকসবজি যদি একটু খেতে ইচ্ছে করে তাহলে সেটা খেয়ে নিলেন। অ্যাম ভাত খেলেন খানিকটা। রাতে আর কিছুই খেলেন না। তো আইডিয়াটা হচ্ছে যে আপনি কত সময় শরীরটাকে এই খাদ্যমুক্ত রাখছেন, মানে খাওয়া মুক্ত রাখছেন। রাতে খেয়ে পরের দিন দুপুরে যদি খান তাহলে দেখবেন অনেকটা সময় আপনি উপোসে থাকলেন। আবার যদি কেউ সকালে খান এবং দুপুরে খান তাহলে রাতে না খেলেও দুপুর থেকে পরের দিন সকাল পর্যন্ত লম্বা সময় উপোস থাকছেন। তো এই যে উম উপোসের সময়টা, এই সময়টাই ইনসুলিনটাকে কমার সুযোগ দেয়। তখন ইনসুলিন রেজিস্ট্যান্স সমস্যাটা সেরে যায়। তো উনি যেহেতু রেজিস্ট্যান্স সমস্যাটা বোঝেন না তো সেজন্য উল্টোপাল্টা কথা বলছেন আরকি এখানে। ওটাতে ওজনও কিন্তু কমবে না। ভুল কথা। খুবই ভুল ওটাতে কথা। ওজন কমবে না। কেন কমবে না? সে যখন সকালে নাস্তাটা হুম। না করে বেরিয়ে যাচ্ছে, হ্যাঁ, তাহলে কি হচ্ছে? বেরিয়ে গিয়ে একবারে দুপুরে খাচ্ছে। সেই দুপুরটা কখন? তার ৩টা-৪টার সময়। তার মনের ভিতরে সবসময় একটা মানে ঘুরতে থাকে। আমি তো সকালে আজকে খাই নাই। খাই নাই বলে, বলে সে কিন্তু খাচ্ছে। সে কিন্তু বেশি, বেশি খাচ্ছে। এটা আসলে ঘটে না। কারণ হচ্ছে কি আমাদের এই সকালবেলা আমি খাইনি সেজন্য আমার পাকস্থলীর আকার তো বড় হয়ে যায়নি। তাই না? তো বরং কেউ দাবি করে, যদিও সেটার দাবিটাও ভুল, যে আমি সকালে না খেলে আমাদের পাকস্থলীটা চেপে ছোট হয়ে যায়। তো সেই ধারণাটাও ভুল। আমাদের পাকস্থলীর সাইজ যেটা সেটাই থাকে। তো আমি যেমন ধরুন গত ৩৬ ঘন্টা ধরে খাইনি। তাতে আমার পাকস্থলী যে চেপে গিয়েছে তা কিন্তু নয়। এখন আমি যদি খাবার খেতে বসি, তাহলে যেইটুকু খাবার খেলে আমার পেট ভরে, আমি সেটুকু খাবারই খেতে পারব। ঠিক আছে? তো আমার আ পেট ভরে খাওয়ার পরে আমি গতকাল খাইনি, সুতরাং আরো দ্বিগুণ খেয়ে নিই। এটা কিন্তু মানুষ পারে না। মানুষের দেহটা এভাবে কাজ করে না। তো সেজন্যে যদি সকালে কেউ না খায় এবং দুপুরে মনে করে যে আমি একটু বেশি পরিমাণে খাবো, তাহলেও তিনি যদি মাছ, মাংস, ডিমকে গুরুত্ব দিয়ে খান, সেটা তার জন্য উপকারীই হবে। কারণ উপকারী জিনিস তিনি একটু বেশি খাচ্ছেন। তবে ওই জিনিসটা বেশি খাওয়ার পরে তার ক্ষুধা এমনভাবে নিবৃত হবে যে রাতে খাওয়ার আগে তার আর ওই যে পুরি খাই, সিঙ্গারা খাই, এটা খাই, ওটা খাই, চা একটু দাও, এই সমস্ত তার মাথায় আসবে না। তার শরীর সেটা চাইবে না। ফলে তার আর উপকার বেশি হবে। ইনসুলিনটা বেড়ে থাকা যে ঘন বাড়া এই ঘটনাটা ঘটবে না। কারণ ঘন বাড়লেই ক্ষতি। সে কিন্তু বেশি খাচ্ছে। এই টেনডেন্সিটা যেন না থাকে। যারা আমরা কেটোজেনিক নিউট্রিশন অনুসরণ করি বা লো কার্বোহাইড্রেট ডায়েট অনুসরণ করি, তারা কিন্তু এই জায়গাটাতেই এসে দেখি ওনাদের কথা একেবারেই উল্টো হয়। ওনাদের কথার সঙ্গে আমাদের যে অভিজ্ঞতা সেটা মেলে না। আপনি যদি প্রোটিন সমৃদ্ধ খাবার খান, তাহলে দেখা যায় একটা মানুষ দিনে ২ বেলার বেশি খেতেই পারে না। মানে ক্ষুধা পায় না। খাবার দেখলে মনে হয় আবার খাবার। তো ফলাফলে দাঁড়ায় যে ২ বেলাতে আপনি যত খাবার খাবেন, ৩ বেলাতে খাবারের তুলনায় ২ বেলায় খেলে আপনি কিছুতেই ৩ বেলার সমপরিমাণ খেতে পারবেন না। কারণ পাকস্থলী তো সেজন্য বড় হয়ে যায় না। ফলে আপনি দিনে ২ বেলা খেলে ৩ বেলা যতটা খেতেন তার থেকে কম খাবেনই। এবং ফলে দেখা যায় যে এই উনি যেটা বলছেন যে তাদের ওজন বেড়ে যাবে বা ওজন কমবে না, এই কথাটা হয় না। বরং প্রাকৃতিকভাবেই খুব সহজেই ওজনও কমে আসে, পেট মানে ক্ষুধাতেও আমাদের কষ্ট হয় না। তাহলে কিন্তু সে পারফেক্ট থাকবে। খেতে হবে। কম খান, বেশি খান, টাইমলি খাবার খেয়ে যেতে না, হবে। আর মানুষের এই প্রাগৈতিহাসিক কালের থেকেই যদি চিন্তা করে দেখেন যখন কৃষিকাজ জানতো না মানুষ তখন শিকার করে খেত। আর শিকারের সমস্যাটা হচ্ছে যে একটা শিকার ধরা পড়লে সেটাকে তো আপনি খেলেন। কিন্তু পরবর্তী শিকার আবার কবে ধরতে পারবেন তার কোনো ঠিক ঠিকানা নাই। সেটা ২ দিন পরেও হতে পারে, ২ ঘন্টা পরেও হতে পারে, আবার ১০ দিন পরেও হতে পারে। তো তাহলে এই সময়টা আমাদের শরীরটা এইভাবেই অভ্যস্ত। মানুষের শরীরটা এইভাবেই অভ্যস্ত। তো
তো যার কারণে এই যে ঘড়ি ধরে, ধরে খাওয়া এইটাই বোকামি। এটাতেই আমরা অসুস্থ হই। ওনাদের এই কথাগুলো শুনে, শুনেই মানুষ ডায়াবেটিক হয়। সকালের নাস্তা কখনো স্কিপ করা যাবে না, অত্যন্ত বোকার মতন কথা। উচিত না আর কি। ভুল কথা। ম্যাডাম, ডায়াবেটিস রোগীদের জন্য কোন ধরনের পানীয় নিরাপদ? মানে নারকেলের পানি, লেবুর পানি ইত্যাদি, এগুলোর মধ্যে কোনটা নিরাপদ? লেবুর পানি তো অবশ্যই, চিনি ছাড়া। চিনি ছাড়া লেবুর পানি একটু লবণ দিয়ে খেতে খাইলে পারেন। বেশ লাগে। তারপরে ধরেন এসবগুলোর ভুসি দিয়ে খেলেন, অথবা আরেকটা বলে নারকেলের পানি। নারকেলের পানি খুব একটা খেতে পারেন যদি একদম, নারকেল মানে কি ডাবের পানি? হ্যাঁ, ডাবের পানি একদম যদি মিষ্টি না হয় খাওয়া যাবে। দিনে অন্তত 2টো ডাব কিন্তু খেতে পারেন, এটাতে কোনো একটু লবণ সমস্যা লবণ নেই। থাকে যেটা, ওটা। হ্যাঁ, ওটা খাওয়া যাবে, অসুবিধা নেই। অনেকে আবার সাগু বা চিড়াকে একটু ইয়ে করে পাতলা করে পানির মতো করে খেতে পারেন। অনেকে সাগুটা আবার খাওয়া ঠিক দই হবে না। দিয়ে বা টক দই দিয়ে একটু শরবত করে খান, ওটাও খেতে টক পারেন। দই শরবত চিনি চলতে না পারে। মেশালেই হলো। হ্যাঁ, লবণ দিয়ে টক দই দিয়ে সেটা কিন্তু ধন্যবাদ ফালুদার ম্যাডাম। মতন হবে, ম্যাডাম, জিনিসটা এই ভালোই হবে। পর্যায়ে আপনাকে অনুরোধ করবো আমাদের দর্শকদের উদ্দেশ্যে কিছু বলার জন্য। দর্শকদের উদ্দেশ্যে বলবো যে ডায়াবেটিস নিয়ে ভয় পাওয়ার কিছু নাই। বোকার মতন কথা হইল না? ডায়াবেটিস একটা ভয়ংকর অসুখ, যেটা আমাদের প্রতিটা অঙ্গের ক্ষতি করে। সুতরাং ডায়াবেটিস নিয়ে ভয়ের কারণ আছে এবং সাংঘাতিক ভয়ের কারণ আছে। প্রত্যেকেরই ভয়টা পাওয়া উচিত। ডায়াবেটিস হলে এই সব খাবার খেতে পারবেন না, সেই ভয়টা তো পাওয়া উচিত। কিন্তু তার থেকেও বড় ভয় পাওয়া উচিত যেটা, সেটা হচ্ছে যে আপনার আয়ু কমে যাবে। যারা ডায়াবেটিস আক্রান্ত তারা সুস্থ সাধারণ স্বাভাবিক মানুষের তুলনায় কম বাঁচে বলে এই পর্যন্ত গবেষণায় দেখা গেছে। সুতরাং সম্ভাবনা হচ্ছে যে আপনি ডায়াবেটিস হলে আপনি বেশি দিন বাঁচবেন না। তাহলে আপনার দুর্ভাবনার কারণ আছে এবং দুর্ভাবনা করবেন যেন আপনি এটা সমাধান করতে পারেন। দুর্ভাবনা না করলে তো আমরা সমাধানের চেষ্টাও করব না। তো দুর্ভাবনা করবেন এবং চেষ্টা করবেন কিভাবে এটাকে সমাধান করা যায়। এবং সমাধানের পথ হচ্ছে যদি শর্করা খাওয়া বন্ধ করে দেন এবং ঘন, ঘন না খান, তাহলে আপনার দেহে ডায়াবেটিস রোগটা যেই কারণে তৈরি হয়েছিল, সেই কারণটা আর থাকবে না। ফলে ডায়াবেটিস রোগটাও ধীরে, ধীরে আপনার দেহ থেকে উধাও হয়ে যাবে। তো তার মানে এই নয় যে আপনি আবার তাতে আগের মতন যদি উল্টোপাল্টা খাওয়া শুরু করেন তাহলেও শরীরটা ভালো থাকবে। না, উল্টোপাল্টা খেয়েছিলেন বলেই ডায়াবেটিস হয়েছিল। তো উল্টোপাল্টা খাওয়া বন্ধ করলে ডায়াবেটিস আস্তে, আস্তে সেরে যাবে। আবার যদি উল্টোপাল্টা খাওয়া শুরু করেন তাহলে কিন্তু আগের থেকেও দ্রুত ডায়াবেটিস আবার ফিরে আসবে। আপনার ক্ষতি করবে। তো মানে সহজ কথা হচ্ছে বিষ খেয়ে যদি অ্যা না মরে থাকেন আপনি আরকি, হাসপাতালে নেয়া হলো, বেঁচে ফিরে এলেন। তারপরে ভাবলেন যে তাহলে তো বিষ খেয়ে আমি তো মরিনি, সুতরাং এখন আবার নতুন করে বিষ খাই। তাহলে সেটা কি বুদ্ধিমানের কাজ হবে? না। বিষ খেলে আপনাকে একবার যদিও হাসপাতালে নিয়ে বাঁচানো হয়েছে, ২য় বার বিষ খেলে সেজন্য আপনার দেহে কোনো ক্ষতি হবে না তা কিন্তু নয়। বিষ খেলে আপনি আবার মরে যেতে পারেন। সুতরাং সেটা খাওয়া বুদ্ধিমানের কাজ হবে না। এটা এখন আপনাকে মেনে নিতে হবে। একটা জিনিস চিন্তা করবেন, আপনার আশেপাশে বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবাই যেমন চশমা পরেন, আমিও যেমন চশমা পরে আছি, আমাকে কেউ যদি জিজ্ঞেস করে যে আপনি কেমন আছেন, আমি কিন্তু বলি ভালো আছি। আমি তখন বলি না আমার চোখের রোগ, আমি চশমা পরে আছি। তেমনি ডায়াবেটিসটাকেও রোগ হিসাবে না দেখে ধরে নিতে হবে এটাই আপনার জীবনের একটা অংশ। এটার বিধি নিষেধগুলি মেনে চলবেন। যা যা নিষেধ করা হয় নিষেধগুলি মেনে চলবেন। সময় মতো খাবার খাবেন, বেছে খাবেন, তাহলে কিন্তু আপনি অনেক দিন বেঁচে থাকবেন। কিন্তু সুস্থ একজন মানুষ যতদিন বেঁচে থাকে ততদিন বেঁচে থাকবেন না। তো তাহলে অ্যা চশমা পরার সঙ্গে, চশমা তো শুধু একটা অঙ্গের একটু সমস্যা, তাই না? চোখের একটু সমস্যা। কিন্তু ডায়াবেটিসটা আপনার প্রতিটা অঙ্গকে নষ্ট করবে। সুতরাং ডায়াবেটিস নিয়ে কেউ সুখী থাকার চেষ্টাও করবেন না, চিন্তাও করবেন না। ডায়াবেটিস যেহেতু উপশম করে ফেলা সম্ভব, খাবার থেকে শর্করা বাদ দিয়ে দিলেই ডায়াবেটিস এমনিতেই উপশম হয়ে যায়। যারা খুব সিরিয়াস অবস্থায় নেই, যারা ৩০ বছরের পুরনো ডায়াবেটিক নন, নতুন ডায়াবেটিস যারা হয়েছে, তারা কিন্তু খাবার থেকে শর্করা বাদ দিলে আপনাদের দেহ এমনিতেই সুস্থ অবস্থায় আবার ফিরে যাবে। তো তাদের এই বিষয়টাকে গুরুত্ব দিয়ে
ওই জায়গায় ফিরে যাওয়া দরকার এবং বাকি জীবন আপনাদেরকে এই শর্করা খাওয়ার ক্ষেত্রে সাবধান হতে হবে। শর্করা যত কম খেয়ে পারেন, না খেয়ে পারলে সবথেকে ভালো। সেইভাবে জীবনযাপন করতে হবে। নয়তো বিপত্তির মধ্যে পড়বেন। কারণ একজন ডায়াবেটিস রোগী সাধারণ লোকের চাইতে সুস্থ এবং ভালো কেন থাকে, তারা কিছুদিন পর পর চিকিৎসকের সাথে দেখা করেন, যেটা সাধারণ লোক করেন না। এটাও ভুল কথা হয়ে গেল। সারাক্ষণ ডায়াবেটিস নিয়ে যখন লোকটা আ যথেষ্ট শক্তি তার দেহে থাকে না, তাকে ব্যায়াম একদিন না করলেই টেনশন উঠে গেল যে চিনি আজকে কি হলো? সকাল সন্ধ্যায় চিন্তা করতে হয় চিনি কি বাড়লো না কমলো, বাড়লো না কমলো? এই মানুষটা শান্তিতে থাকবে কিন্তু কি করে? একটা সুস্থ মানুষের সঙ্গে উনার জীবনের তো আসলে তুলনাই হয় না। উনার জীবনের যে গুণগত মান সেটা সুস্থ মানুষের জীবনের গুণগত মানের তুলনায় একেবারে যে বলা হয় যে গাটারের মধ্যে মানে নর্দমার মধ্যে। তাই না? তো তার নিশ্চিন্ত থাকার কিছু নেই। কিন্তু সমাধানটা আসলে খুব সহজ। যেটা আমাদের জানতে হবে, সমাধান হচ্ছে খাবার থেকে শর্করা বাদ। তাহলে আমার আর রক্তের চিনির এই যে লাফালাফি হবে না। কারণ চিনি না খেলে চিনি বাড়ে না। তখন সেই চিনি কমানোর জন্য ওষুধ খাওয়া লাগে না। সুতরাং চিনিটাকে আমরা যদি বাদ দিয়ে দিতে পারি, শর্করা জাতীয় খাবারগুলোকে বাদ দিয়ে দিতে পারি, এমনিতেই আমরা সুস্থ থাকবো। আমার দেহে টেকনিক্যালি বলা হবে যে ডায়াবেটিস আছে, বাকি জীবনে হয়তো সারবে না, বেশ কথা। কিন্তু সেটার জন্য আমাকে কোনো ঔষধ খেতে হবে না, সেটার জন্য আমার দেহে কোনো ক্ষতি হবে না, আমার অঙ্গ-প্রত্যঙ্গগুলো নষ্ট হবে না। তো সেটাই যদি হয় তাহলে তো এর থেকে তখন তো আসলে আর দুশ্চিন্তা করার কিছু থাকে না। যখন আমি জানবো যে আমি শর্করা খাইনি এবং আমার রক্তে চিনিও তাহলে বাড়েনি, তাহলে সকালবেলা উঠেই খোঁচাখুচির দরকার নাই যে চিনি কি বাড়লো না কমলো, কতটা ঔষধ নেবো, কতটা নেবো না, এই সমস্ত দরকার নেই। তাই না? তো যাই হোক আলোচনা বোধহয় এখানেই উনিও শেষ করছেন। তা আমিও শেষ করে দিই। আম উনি যেখানে যে তথ্যগুলো দিলেন তাতে আমি পরিষ্কার বুঝি যে উনি ডায়াবেটিস রোগটাকে পরিষ্কার বোঝেন না এবং ডায়াবেটিস রোগটার ম্যানেজমেন্টের জন্য যে কৌশলগুলো অনুসরণ করার কথা সাম্প্রতিক গবেষণাগুলো পাওয়া গিয়েছে সেটাও উনি জানেন না। ফলে উনি ভুল তথ্য আমাদের মধ্যে প্রচার করছেন। আর এতে সাধারণ মানুষের ক্ষতি হবে বেশি। আর দীর্ঘদিন উনি বারডেমের যে বা এই বাংলাদেশ ডায়াবেটিক সমিতির যে প্রধান নিউট্রিশনিস্ট হিসেবে ছিলেন। তো সেই সময়ে তিনি আসলে মানুষের উপকার করেননি। তিনি একলা নন, তার জায়গায় বর্তমানে যিনি আছেন তিনিও যে খুব ভালো কাজ করছেন তা নয়। কারণ ওই সবাই তো মুখস্থ করে এসেছেন। কিন্তু ব্রেইনটাকে একটু যে ব্যবহার করে প্রশ্ন করে তারপরে জিনিসগুলোকে যাচাই করে দেখে সিদ্ধান্ত নেবেন বা আ নেবেন না সেই কাজটি করা হয়নি। ফলে তারা মুখস্থ করা ভুল কথাই আমাদেরকে বলছেন এবং সেই ভুল শুনে আমরা বিপত্তির মধ্যে পড়ছি। সকলে চেষ্টা করবেন এই কথাগুলো খেয়াল রেখে অ্যা খাদ্যাভ্যাস পরিবর্তন করতে এবং তাহলে ইনশাআল্লাহ ডায়াবেটিস থেকে আপনারা নিজেদেরকে নিরাপদ রাখতে পারবেন। সকলে সুস্থ থাকুন, সুন্দর থাকুন এই কামনা করে আজকে এইখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।